বাড়াই দেন, সাইজ বাড়াই দেন। 1000 1000 করে দেন। হ্যাঁ, বলেন, শুনতেছি। হ্যাঁ, এই তো। কি ইউজ করতেন আগে? সিরিয়াল কিটা নিয়ে নেন। সিরিয়াল কিটা নিয়ে নেন। আমি তো দিয়েছিলাম 4টা কি 5টা সিরিয়াল দিয়ে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, অল্প একটু, যেন রংপুর থেকে আস্তে আস্তে শেষ হয়ে যায়। হ্যাঁ, ওটা 1000 করলে পড়লে হবে। একটা 8 MB ছিল না? এই যে আপনার যে একটা 8 MB ছিল না? হ্যাঁ, ওটা করলেই হবে। আর শেয়ার করেন দেখি। অল্প একটু শেয়ার করিয়েন, বেশি করিয়েন না। কবির মামা আসে নাই এখনো? বললাম কবির মামা আসে নাই আজকে এখনো। কি ব্যাপার? হুম। কি থিম ব্যবহার করতেছেন আপনি? হ্যাঁ, উনি ট্রেনে। ওয়ার্কপেজে ক্লিক দেন, ওই যে ডাব্লুতে ক্লিক দেন, ড্যাশবোর্ডে যান। ল্যারিওনা থিম। আপনি তো এলিমেন্টের প্লাগইন ইউজ করেন নাই। ওটা না করলে আপনার বারো অপশনটা আসবে কোথা থেকে? এলিমেন্টর পেজ বিল্ডার। হ্যাঁ, লিখেন। হুম, চলে আসবে এখন। দাঁড়ান। এই যে প্রথমেরটা। আপনি যে থিম ইউজ করতেছেন ওই থিম এখন আছে কিনা, এই এলিমেন্টর থেকে একটা টেমপ্লেট নিয়ে নেবেন, তাহলে ওই থিমটা পাবেন। হ্যাঁ, যান, স্লো স্লো করে যান। আপনার এক্সপ্রেসের মতো করে যদি আপনার ট্রেনের চাকা পাংচার হয়ে যায় তখন একটা প্রবলেম। ওই যে দেখেন চ্যাট বক্সে কিছু নিয়ম দিছি, এগুলা চেঞ্জ করেন php.ini ফাইলটা থেকে। আপনার অল্প একটু লিমিট শেষ হয়ে গেছে। দেন তো, একজন শেয়ার দেন, আরেকবার কপি করে আরেকবার পাঠাই দেন।
গতকালকে আরে বুঝেন কি হয়েছিল? হ্যাঁ। হুম। ওই মামা ফির ক্লাসে না আসে, উনি রিপোর্ট করছে মন্ত্রণালয়ে, ক্লাসে কোনো না আসে উনি। হ্যাঁ স্যার। এত দূর করে ট্রেনে করে আসলেন, এত দূর থেকে এত দূর ক্লাসে আসলেন শুধু এটুকু বলার জন্য? ওকে। না রে ভাই, দাওয়াত না নেই। এই যে দেখেন, এখন এখানে স্ক্রিনের দিকে তাকান। আচ্ছা স্যার, ওই যে খাইতে দাইতে উঠতে বসতে উনি কাজ করতেছে, বিদায় কাজ পাচ্ছে। ঠিক আছে? আর আপনারা কাজের সময় কাজ করতেছেন, ঘুমার সময় ঘুমাচ্ছেন, বিদায় পাচ্ছেন না। কাজ করি। কেমন ওই যে ট্যাগলাইনটা বলেন তো? হ্যাঁ, আমার চিন্তা করা নাই। তার মানে এতক্ষণ থেকে যে কাজগুলো করছি একটাও দেখতে পান নাই? আমি তো বলছি আজকে শুধু কাজ দেখাবো, মানে দেখাবো, কথা বলবো না। সেজন্য কাজ তো আমি আমার মনে মতো করে যাচ্ছি।
কোন টিম? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কি কোন স্ক্রিন দেখা যায় না মানে? আমার স্ক্রিন সম্পূর্ণ বাংলাদেশ দেখতে পাচ্ছে আর আপনি দেখতে পাচ্ছেন না। যে কি কি কাজ করছি বলেন দেখি। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই পরিবর্তনশীল। আমি থিম ইনস্টল করতেছি। আপনার কি মনে হয়? একদিনে যদি পুরোটা ডেভেলপ করা সম্ভব হইতো তাহলে তো কাজ হইতো। কেন? ওই কথাবার্তা তো ঠিকই আছে। কথাটা খুব ভারী খুব ভারী ভারী মনে হচ্ছে। তো মন থেকে যারা শুনতেছে তাদের কাছে ভালো লাগতেছে, যারা বাইপাস হয়ে শুনতেছে তাদের হয়তো বা একটু লাগতেছে। ঘুরে চলে আসছে। এই যে দেখেন, এই যে থিম দেখেন, আমি একটা থিম নিয়ে নিছি। আমি একটা থিম নিয়ে নিছি। মার্কেট করতে গেছিলেন কখনো? জান নাই? হ্যাঁ। মার্কেট করতে কটা দোকান ঘুরেন? ওই ধরনের নিয়ে কাজটা করে দেবো।
এই যে দেখেন, এই যে এখানে দেখেন, আমি একটা ওয়েবসাইট খুঁজছি, ই কমার্স, রংপুর লোকাল প্রোডাক্ট, এক লাইন দিয়েছি রংপুর এখন আপনার বাসায়। রংপুরে মানে রংপুর যাওয়ার জন্য আপনি যে যে কাজগুলো করবেন সব কাজ আপনি বাসা থেকে করতে পারবেন। সেজন্য আপনার বাসাটা এখন রংপুর। হ্যাঁ, যেহেতু আমি একটু লোকালে করব, তো সেজন্য শুধু লোকাল নামটা লিখে দিচ্ছি, কোনো ভুল হইছে? শুধু চলবে, দৌড়বে না? দৌড়বে। আচ্ছা দেখেন, আমি এতক্ষণ থেকে যে কাজগুলো করলাম আপনাদেরকে কোনো কথা বলে না, এই কারণে, কারণ এই কাজগুলো আমাদের প্রিভিয়াস করা। আর আজকে যেহেতু আমরা একবার টোটালি নতুন ক্যাটাগরিতে যাচ্ছি, একবারে ই কমার্স, ফুললি ই কমার্স বেস, সেজন্য আমি আমার পছন্দ মতো একটা থিম নিয়ে নিলাম। এখন ওই থিমে যে থিমগুলো নিলাম, আমি যে থিমটা নিলাম, দেখেন একবার থিমটা থেকে আমার বাই ডিফল্ট যা ছিল, আমার ওয়ার্ড পেজ ইনস্টল করার পরে বাই ডিফল্ট পেজ পোস্ট যা কিছু আছে সব আমি রিমুভ করে দিছি। আমার কোনো কিছুই নাই, এবং আমি সেটিংসে গিয়ে কিছু কিছু পরিবর্তন করে দিছি। ঠিক আছে, এবং ড্যাশবোর্ডে দেখেন, ড্যাশবোর্ডে কি দেখতে পাচ্ছেন? কিচ্ছু নাই, কোনো কিছুই নেই, সব একবারে নতুন। জাস্ট এই যে থিমে যদি যাই, দেখেন থিমেও আমার থিমগুলো সব রিমুভ করে দিয়েছি, খালি যার যে থিমটা ব্যবহার করতেছি ওই থিমটাকে রেখে দিয়েছি, বাকি সব থিম আমি রিমুভ করে দিয়েছি। এখন এইখানে এই থিম এখানে আমি এটা রিমুভ করতেছি না এই কারণে, কারণ যে থিমটা আমি ব্যবহার করছি ওই থিমটা ব্যবহার করার জন্য আমার কিছু মাস্ট বি প্লাগ ইন লাগবে, যেমন ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগ ইন শপিং কার্ট, তারপর কিছু কন্ট্যাক্ট ফর্ম 7, ম্যাক্স মেগা মেনু, কমার্স, ওয়াইআইটিএস উকমার্স উইশ লিস্ট, বিগেন ইনস্টলিং প্লাগইন, এই প্লাগইন গুলো আমাদেরকে লাগবে। এবং এখন আমি ধাপে ধাপে এই প্লাগইন গুলো ইনস্টল করব। তবে আমি এখানে এই যে প্লাগইনটা দেখতে পাচ্ছেন, এই প্লাগইনটার সাইজ কত দেখেন। আমি ফ্রি ডাউনলোড করলাম, আমার ডাউনলোড করাই আছে এই প্লাগইনটা। আমার ই কমার্সের জন্য এই প্লাগইনটা দরকার বলতে কি ঠিক সেরকম দরকার হয় না। মূলত যদি এক সাইড থেকে কন্টেন্ট, আমরা এক সাইডের প্রোডাক্ট যদি আরেক সাইডে সরাসরি নিয়ে যাইতে চাই, তাহলে আমার এটা দরকার হয় এই প্লাগইনটা। যে মনে করেন আপনার আরেকটা ই কমার্স সাইট আছে, আপনি সেখানে অনেক প্রোডাক্ট আছে আপনার, ওই প্রোডাক্টগুলো এখন এই আপনার নতুন একটা সাইডে নিয়ে আসতে যাচ্ছেন। এই যে দেখেন আমি এটা ডাউনলোড করছি, এটার সাইজ কত? 2 MB মাত্র, তাই না? এটা আমি এখান থেকে ডাউনলোড করে নেবেন, এটা আপনাদের প্রয়োজন। কারণ আমি এখানে ডাউনলোড করবো এ কারণে, কারণ আপনাদেরকে আমার বাই ডিফল্ট প্রোডাক্ট দেখাইতে হবে। তো প্রোডাক্ট যেহেতু এখন আমার কাছে নাই, তো আমি এখন নিব আর কি ধার করে মানুষের কাছ থেকে। আমি কোথায় দেবো? প্লাগ ইন, অ্যাড নিউ। আজকে দুটা ক্লাসেই প্রায় সেম হবে, সকালে যা নিচ্ছি বিকালেও তাই নিচ্ছি। কারণ আর তা না হলে একটু আলাদা আলাদা সিস্টেমে ক্লাসগুলো হয়তো, যে সকালে মনে করেন এক থিম দিয়ে দেখাইছি, আপনাদেরকে আরেক থিম দিয়ে দেখাইতাম। ওদেরকে এক ধরনের প্লাগ ইন দিয়ে দেখাইছি, আপনাদেরকে আরেক ধরনের প্লাগ ইন দিয়ে দেখাইছি, কারণ ভিডিওগুলো দিয়ে দেওয়া হয় তখন আপনারা যেহেতু দেখতেছেন, তো একই সাথে দুই রকমের একটা পার্ট দেখতে পাচ্ছেন। আজকে সবই একই দেখাবো। আমার প্লাগইনটা ইনস্টল সাকসেসফুলি, অ্যাক্টিভ প্লাগইন করি। আচ্ছা, এখন আমাকে বলছে এখানে কন্টাক্ট ফ্রম 7, ম্যাক্স মেগা মেনু, উকমার্স, আইআইটিএস উকমার্স, উইশ লিস্ট, এগুলো আমার প্লাগইন লাগবে। একটা একটা করে ইনস্টল না দিয়ে আমি সবগুলাই একসাথে ইনস্টল দিই। তো আপনারা যদি সবগুলো একসাথে ইনস্টল দিতে যান, তাহলে কিন্তু আপনাদের প্রবলেমে পড়বেন। যারা আপনার php.ini ফাইলটা এডিট করেন নাই, আমি কথাটা বুঝাইতে পারছি? যারা php.ini ফাইলটি এডিট করি নাই, তারা কিন্তু আমরা একসাথে, আমি ঠিক যেরকম করে ইনস্টল করতেছি আপনারা কিন্তু ঠিক ওরকম করে পারবেন না। ঠিক আছে, আপনারা ওই
php.ini, ওটা সব আপনাদের চেঞ্জ করে নেবেন, যেগুলো চেঞ্জ করতে বলছিলাম। আমার এখানে একটু ঘন্টা চারেকের মতন সময় নিবে ইনস্টল হইতে। দেখি যদি এই 4 ঘন্টাকে আমরা 2 ঘন্টায় নিয়ে আসতে পারি, আবার ওই 2 ঘন্টা থেকে আবার 1 ঘন্টায় নিয়ে আসবো, 1 ঘন্টা থেকে আরো যদি পারি তো কমায় নিয়ে আসবো, যদি আমাদের পক্ষে পসিবল হয় আর কি। মার্কেটার তো, কারণ এগুলো আমাদেরকে করতে হয়, কিভাবে 4 ঘন্টার কাজটা 2 ঘন্টায় কমপ্লিট করা যায়। তাই বলে এরকম না যে 4 ঘন্টার কাজটা আমার 2 ঘন্টা করার জন্য সময় খুঁজতে খুঁজতে 3 ঘন্টা পার করে দিলাম, সমাধান পাইলাম না। তোমা আমাদের ওটা করতে গেলাম কেন? আমার কটায় যে 2টা ইনস্টল অ্যাপ্লাই। এই যে বিশেষ করে উকমার্স প্লাগইনটা, এটার সাইজ কিন্তু অনেক বড়। এই উকমার্স প্লাগইনের সাইজটা কিন্তু অনেক বড়, সেজন্য এটা কিন্তু ইনস্টল হইতেও সময় নিবে। আর অনেক বড় জন্য কিন্তু আপনারা ওই php.ini ফাইলটা যদি এডিট না করেন, তাহলে সেক্ষেত্রে কি বলে আপনি এটা ইনস্টল করতেই পারবেন না। বুঝছেন? তো এই যে আজকে লোকাল হচ্ছে ক্রাশ করে না বলতে ভুল হবে, ক্রাশ করে। কারণ যদি আপনি, যেমন আমরা উইন্ডোজ 10 ব্যবহার করতেছি বর্তমান, তাই না? এই উইন্ডোজ 10 কিন্তু কেন এখন উইন্ডোজ 10 বাধ্যতামূলক করছে কিছুগুলোতে, তা নাহলে তো আমরা উইন্ডোজ 7ও চালাইতে পারি, উইন্ডোজ 8ও চালাইতে পারি। কেন বাধ্যতামূলক করছে? বাবা, এত বড় একটা লিস্টে তালিকা দিছে আমাকে। আচ্ছা দেখ, আমাদেরকে লোকাল হোস্টের জন্য এটা এই তালিকাটা দিছে। আপনারা উইন্ডোজ 10 আমাদেরকে দিছে, মানে এটা বাধ্যতামূলক করছে কেননা আগে যে আমরা উইন্ডোজ গুলা ব্যবহার করতাম, সেটা উইন্ডোজ 7 হোক বা উইন্ডোজ 8 হোক, এবং বর্তমান যে উইন্ডোজ 10 এর ভার্সনটা আছে বা প্রিভিয়াস যে উইন্ডোজ 10 এর ভার্সনটা আছে, এবং বর্তমান 10 এর ভার্সনটা এবং প্রিভিয়াস 10 এর ভার্সন একটু আলাদা। আমাদের উইন্ডোজের পিসির সিকিউরিটি মূলত বাড়ানো হয়েছে। আমরা তো যে উইন্ডোজটা ব্যবহার করতেছি, ইনশাল্লাহ সবাই ফ্রিটা ব্যবহার করতেছি, টাকা দিয়ে তো কেউ কিনে নেই, কিনছি কি? টাকা টাকা দিয়ে কিন্তু কেউ কিনে নেই, ফ্রি ব্যবহার করতেছি। তো আমরা যখন এই পেইড উইন্ডোজ ব্যবহার করি, তখন আমাদেরকে এক্সট্রা কোনো কিছু ব্যবহার করতে হয় না। আর আপনি যদি এই উইন্ডোজ 10টা ব্যবহার করার পরেও যদি কিছু অ্যান্টিভাইরাস ব্যবহার করেন, যেমন এই যে নর্টন আছে, আবার কি জানি এরকম অ্যান্টিভাইরাসের নাম মনে পড়তেছে না, ইএসপিএ আছে, তারপর পান্ডা আছে, এভারা আছে, এভাস্ট আছে। এই যে এই অ্যান্টিভাইরাস গুলা যদি ব্যবহার করেন, একটা শরীরে যখন অসুস্থ হন আপনি, খুব বেশি যখন অসুস্থ হয়ে যায় আমরা, তখন ডাক্তারকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেয়, তাই না? এখন এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আপনি একটা খাইলেন, 2টা খাইলেন, কাজ করলো না, সাথে সাথে আবার ডাক্তার চান। ওই ডাক্তার কি করলো? আবার অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু আলাদা গ্রুপে। কাজ একই, কিন্তু ওর গ্রুপ আলাদা, এর গ্রুপ আলাদা। তখন কি করলো? 2 অ্যান্টিবায়োটিক মারামারি করে আপনাকেই মেরে ফেললো। কাজটা কি খুব ভালো হবে? ঠিক এই আমরা যে পিসিতে অ্যান্টিভাইরাস ব্যবহার করি, আমাদের বাই ডিফল্ট কিন্তু উইন্ডোজ ডিফেন্ডার থাকে, এবং এটা যদি সবসময় আপডেটেড থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অতটা প্রবলেম হয়। হ্যাঁ, আর এক্ষেত্রে যদি আমরা আবার নতুন একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করি, সেটা অটোমেটিক উইন্ডোজ ডিফেন্ডারকে ডিজেবল করে দেয়। তো এই যে তখন উনি নিজে থেকেই সরে যায়, উনার একটা ধর্ম ভালো আছে, মারামারি করতে চায় না।
সেজন্যই এই যে ক্রাশ হওয়ার মূলত কারণ হচ্ছে ম্যালওয়্যার। এই ম্যালওয়্যারের জন্যই মূলত সার্ভার ক্রাশ হয়ে যায়। মানে কিছু কিছু ফাইল, যেমন এই যে দেখেন, আপনি এভাস্ট ইউজ করবেন, আপনার ফ্রি অ্যান্টিভাইরাসটা এভাস্ট ইউজ করবেন, আপনার কাজের কতগুলো সফটওয়্যার উনি খেয়ে ফেলবে। মানে সফটওয়্যারটি আছে, বাট যখন কাজ করতে যাবেন দেখবেন উনি আর নাই, কিন্তু আপনার ওটা কাজের, ওটাও কাজের না। ঠিক এই জন্যই মূলত সার্ভার আমাদের ক্রাশ হয়। ঠিক আছে? তো আমি যে প্লাগ ইন ইনস্টল করতেছি, তো তো হইতেই আছে, কখন হবে? এটার কাজ আজকে অবশ্য আমরা করব না, আমরা এটা কাজ একটু দেরিতে দেখি। আজকে যদি দেখা যায় তো দেখবো, না হলে দেখবো না এই কাজটা, প্রোডাক্টটা। আমাদের এখানে যতগুলা ভুল দেখাইছে, stdoc, জেমস, ই-কমার্স, wp admin, includes, slash wp file system, directory dot php। ই-কমার্স প্রজেক্ট তো আমার ফোল্ডার তো নতুন তৈরি করলাম, তাই না? এই যে wp ফাইল সিস্টেম ডাইরেক্টরি ডট পিএইচপি, 613 নম্বর লাইনে কি জানি ভুল আছে, ডাইরেক্টরিটা ভুল আছে। আচ্ছা, এটা আমরা দেখে নিব। আমাকে ইনস্টল কতদিন কি হলো? আমার এটা এখনো ইনস্টল দিল না, ইনস্টল হয়নি, এটা এখনো এক সিঙ্গেল ইনস্টল করি তো, কতক্ষণ সময় নেয়। এখান থেকে সেজন্য ইনস্টল করতে অনেকটা সময় লাগে। খুব করে ডাউনলোড করে নেবেন, এখান থেকে ডাউনলোড করে নিলে আর সময় লাগবে না। এটা ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আপলোড দিলে আমার তখন কতক্ষণই হয়ে যাইতো। আচ্ছা, যা হোক, ওদেরও একটা ধর্ম আছে, ওদেরও একটা কিছু সুযোগ দিতে হবে। সাকসেসফুল ইনস্টলের প্লাগ ইন। আচ্ছা, আমরা আরেকবার প্লাগ ইন পেজে যাই। প্লাগ ইন পেজে গিয়ে সবগুলোকে সিলেক্ট করি, করার পরে কি করি, অ্যাক্টিভ, মানে এগুলো ইনস্টল করছি বাট অ্যাক্টিভ করি নাই, সবগুলো অ্যাক্টিভ করে দিই। আমার এদিকে লুকটা দেখিয়েন, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার চেঞ্জ হলো না কেন? আচ্ছা দেখেন, এটা কি অনেকগুলো অপশন আসছে না? দেখতে দেখতে তো উড়ে গেল। এই যে যখন আমরা উকমার্স প্লাগইনটা অ্যাক্টিভ করব, যখন আমরা উকমার্স প্লাগইনটা অ্যাক্টিভ করব, এই উকমার্স প্লাগইনটা অ্যাক্টিভ করার সাথে সাথেই আমাদের একটা এরকম একটা ইনফরমেশন ফিল আপ করতে হবে। এবং এই ইনফরমেশনটা হচ্ছে, আমরা মূলত যেহেতু আজকে একটা ই কমার্স বেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে যাচ্ছি, তো ই কমার্স বেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে যেমন কিছু উইশ লিস্ট রাখতে হয়, শপিং কার্ট রাখতে হয়, তারপর শপ পেজ রাখতে হয়, প্রোডাক্ট পেজ রাখতে হয়, তারপর এখানে আপনার একটা কাস্টমার আছে, আপনার কাস্টমার আসবে, কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে, তারপর আপনার কাস্টমার আপনাকে সে প্রোডাক্ট পছন্দ হইলে অর্ডার প্লেস করবে, অর্ডার প্লেস করতে গেলে আপনাকে পেমেন্ট নিতে হবে, তারপর আপনি যে অর্ডারটা নিলেন সেখানে তাকে জায়গা মতো প্রোডাক্টটি পৌঁছাই দিতে হবে। এই যে পৌঁছানোর খরচ কিরকম পড়বে, কোন প্রোডাক্ট কিরকম পৌঁছানোর জন্য খরচ লাগবে, এই টোটাল বিষয়গুলা আমাদেরকে কিন্তু ব্যাকএন্ডে সেট আপ করে দিতে হবে। এবং একজন কাস্টমার যে আপনার প্রোডাক্ট কিনবে, তার বিরুদ্ধে কিছু শর্ত ছুঁড়ে ফেলতে হবে।
কারণ আপনার প্রোডাক্টটি নেওয়ার পর তো সে আবার ব্যাক করেও দিতে পারে, ভালো না লাগলে ব্যাক করার গ্যারান্টি থাকবে কিনা বা রিফান্ড করার ব্যবস্থা থাকবে কিনা, রিফান্ড না করে যেন আপনার কি বলে রিফান্ড না করে যেন মানে রিফান্ড হবে না, হয়তো বা তাকে ওই প্রোডাক্টটি পরিবর্তন করে অন্য প্রোডাক্ট দিতে হবে। ঠিক যেরকম আমরা লোকাল বিজনেস বা লোকাল দোকানগুলোতে যেটা করে থাকে, যে আপনি একটা পেন নিয়ে আসেন, বাসায় এসে দেখতেছেন পেনটার সমস্যা, এখন হচ্ছে না, পেনটা চেঞ্জ করতে দিয়ে যান, আপনাকে আর পেনটা টাকা ব্যাক দিবে না, বাট ওই কোয়ালিটির একটা অন্য পেন দিবে, পারলে আপনার কাছে আরো 2-4 টাকা বেশি নিবে। এটা হয় নাকি, হয় কি না? আপনারা কি আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আমাদের এট ফার্স্ট আমি লোকাল বেস বিজনেস গুলা করি, বা বিজনেসের কোয়ালিটি বা বিজনেসের ধরনটা হয়ে থাকে ঠিক একই ধরনের, কিন্তু ঠিক এগুলা হয়ে থাকে। তো দেখেন, উকমার্স আপনার প্লাগ ইনটা ইনস্টল করার পরে পরেই আমাকে একটা ইনফরমেশন ফিল আপ করতে হচ্ছে। 1 নম্বর স্টোর ডিটেলস, 2 নম্বর ইন্ডাস্ট্রি, 3 নম্বর প্রোডাক্ট টাইপ, 4 নম্বর বিজনেস ডিটেল, 5 নম্বর থিম। অ্যাড্রেস লাইন আমি দিলাম মেডিকেল মোড়, রংপুর। অ্যাড্রেস লাইন টু অপশনাল, যেহেতু এটা অপশনাল, তো আমি এখন দিলাম না। কান্ট্রি রিজিয়ন রংপুর, বাংলাদেশ, রংপুর দিলাম। সিটি রংপুর, পোস্টকোড 5400। আচ্ছা, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আই এম সেটিং আপ ফর এ ক্লায়েন্ট। আপনার স্টোরটা এটা কি ক্লায়েন্টের জন্য না আপনার জন্য? আমার জন্য। ইয়েস, কাউন্ট মি ইন। দেওয়ার পর কন্টিনিউ। আমাকে দেখেন এখন নেক্সট পেজে নিয়ে আসছে। নেক্সট কি, ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি আপনি কি কি টাইপের প্রোডাক্ট এখানে থাকবে, আপনি কি কি ধরনের প্রোডাক্ট এখানে তৈরি করেন বা প্রোডাক্ট সেল করেন। আমি সকল দিলাম, খাওয়া দাওয়া বাদ, এডুকেশন লার্নিং বাদ, হোম ফার্নিচার, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ফ্যাশন অ্যাপেয়ার, হেলথ অ্যান্ড বিউটি। আমি যে কোনো ধরনের একটা বা যে কোনো ধরনের 5টা বা সবগুলো সিলেক্ট করতে পারি। কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে আসছে কি, প্রোডাক্ট টাইপ, ফিজিক্যাল প্রোডাক্ট, ডাউনলোড প্রোডাক্ট, সাবস্ক্রিপশন প্রোডাক্ট, বা আপনার মেম্বারশিপ প্রোডাক্ট। এই যে মেম্বারশিপ প্রোডাক্ট বলতে কি বোঝায় আপনাদের? সে মনে করেন আপনি একটা প্লাগ ইন ইউজ করতেছেন, সেটা পেড ভার্সন, এখন আপনার পেড ভার্সন, ঠিক আছে, এখন এই যে পেড ভার্সনটা আপনি যে কিনতে যাবেন সেটাও একটা ই কমার্সের মধ্যেই পড়বে, ঠিক আছে। এটাকে বলা হয় সাবস্ক্রিপশন ফি বা মেম্বারশিপ প্ল্যান, মান্থলি প্ল্যান বা অ্যানুয়াল প্ল্যান, ঠিক এরকম। বুঝছেন আমার কথাটা, বুঝতে পারছেন? তো আপনার যেগুলো দরকার আপনি ঠিক ওগুলো করবেন। যেমন আপনি যদি একটা রেস্টুরেন্ট খুলেন, তো রেস্টুরেন্টের বুকিং কিরকম থাকবে, এটা রেস্টুরেন্টের বুকিং। আচ্ছা, আমি এগুলো কোনোটা রাখলাম না, আমি এই দুটা রাখলাম। ফিজিক্যাল বলতে সরাসরি গিয়ে সাপোর্ট করবে এরকম আপনার সার্ভিস বা প্রোডাক্ট সার্ভিস এরকম হবে। কন্টিনিউ। আপনার কি বলছে, বিজনেস ডিটেলস, হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে। আপনার যে ডিসপ্লে, এখন আপনার দোকানটি হইলো ছোট্ট একটা রুম, সেখানে ধরবে 500 প্রোডাক্ট। আর আপনার শোরুমটা যদি বড় হয় সেখানে কতগুলো ধরবে, তার মানে এখানে বোঝাচ্ছে যে আপনার শোরুমটা কত বড়। গোটা মার্কেটে আমার শোরুম, আমি 1000+ দিলাম। কারেন্টলি সেলিং ইলসওয়্যার, আপনি আহ, অন্য কারো প্ল্যাটফর্ম থেকে তৈরি প্রোডাক্ট সেল করবেন, না আপনি নিজে ডিলারশিপ, না আপনি নিজে কোম্পানি, না আপনার নিজের স্টোর, ঠিক ওই অপশনটাই হচ্ছে এটা। আমি এটা কোনো কিছুই দিলাম না, নো। এবং নিচে দেখেন আমাদের কিছু অপশন আছে, একটা হচ্ছে মার্কেটিং এর জন্য, এই দুটা মার্কেটিং, তিনোটাই আমার মার্কেটিং এবং প্রোডাক্ট প্রমোটের জন্য। আপনি কি মার্কেট অন ফেসবুক, আমি কি ফেসবুকে এটা মার্কেট করব, মার্কেট অন কন্টাক্ট অন কাস্টমার উইথ মেলচিপের মধ্যে কাস্টমারদের কন্টাক্ট করব, মানে ইমেইলের মাধ্যমে সরাসরি, মানে অটোমেটিক ইমেল সেন্ড হবে, অটোমেটিক ইমেল আসবে,
অটোমেটিক আমার যারা নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে তারা এই আমাদের নতুন কাস্টমারদের সাথে যোগ হবে। ঠিক এটা যে আপনাদের ওই যে আমরা মেইলচিম অটোমেশন মেইলচিম ইন্টিগ্রেশন যে দেখছি, ঠিক এই অপশন থেকেই করতে হবে। আমি তখন বলছিলাম যে এটা আমি ওয়ার্ডপ্রেসে গিয়ে দেখাবো বা ওয়ার্ডপ্রেস থেকে শেখাবো, কারণ এটা ওয়ার্ডপ্রেস ছাড়া শেখা পসিবল ছিল না। আপাতত এগুলো আমরা বন্ধ করে রাখলাম, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি, তো এগুলো বন্ধ করে রাখলাম। যখন লাইভ সার্ভারে যাব তখন আমরা এগুলো আবার কাজ চালু করে কাজ করতে পারবো, এই আমাদের মেইলচিম, ফেসবুক বা গুগল অ্যাডস। ক্লিয়ার? কন্টিনিউ। এখন এখানে আমার থিম চুজ করতে বলছে, সো আমার থিম কিন্তু একটা ইনস্টল আছে। একটা ইনস্টল বলতে দেখেন কন্টিনিউ উইথ থিম। আপনার যদি থিমটা তখন আবার চেঞ্জ করতে চান, তো এখান থেকে থিমটা আবার আপনার ইনস্টল করে নিতে হবে। তবে ইনস্টল করার আগে আপনি আগে থেকে থিমটা চুজ করে ইনস্টল করে দিয়ে রাখবেন। দিয়ে রাখার পরে জাস্ট আপনি এখানে এখানে শুধু কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, এখানে দেখেন ইনহ্যান্স ইওর স্টোর উইথ জেটপ্যাক এন্ড ই-কমার্স শপিং এন্ড ট্যাক্স। আমরা যে ঘুম থেকে উঠা পর্যন্ত ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু ব্যবহার করি, সরকার আমার প্রতিটি জিনিসের উপরেই ট্যাক্স নেয়। প্রতিটি জিনিসের উপরেই ট্যাক্স নেয়, তাই না? প্রতিটি জিনিসের ট্যাক্স নেয় না? তো ঠিক প্রতিটি ঠিক যেরকম আপনারা যে এই যে বিজনেস করবেন বা আপনারা যে কিনবে আপনার কাস্টমার, এটার একটা ট্যাক্স সিস্টেম থাকবে। আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন অথচ সরকারের ট্যাক্স দিবেন না, এটা সরকার মানবে না। তো আমরা চাইলে এটা পরবর্তীতে এটা কিছু নিয়ম কানুন মেনে চলে এটা সেট করতে হয়। তো এটা আমরা পরবর্তীতে সেট করব, এখন আমরা সেট করতেছি না। ওকে, তো আমি নো থ্যাঙ্কস দিলাম। ওয়েলকাম টু আওয়ার ই-কমার্স স্টোর। নেক্সট, নেক্সট। জাস্ট এগুলো একটু ইনস্টল মানে আমার ইনস্ট্রাকশন দিছে। তো এখানে এখন দেখেন আমি যে আহ, এই যে স্টোরটা সেট আপ করলাম, স্টোরটা সেট আপ করার এখানে এই যে আমার এটা কিন্তু স্টোরটা, এখানে নো পোস্ট ফাউন্ড, আমার একটা শুধু পেজ আছে। এই যে ই-কমার্স আমার সেট আপ করার পাশাপাশি আমাকে অটোমেটিক কিছু পেজ দিয়ে দিলে, এই যে দেখেন কার্ট, চেক আউট, মাই অ্যাকাউন্ট, প্রাইভেসি পলিসি, শো উইশ লিস্ট, এই পেজগুলো দিয়ে দিছে। এই পেজগুলো দিয়ে দিছে এই পেজগুলো দিয়ে দিছে, ঠিক আছে? তো এখানে দেখেন আমার কি আসছে, ওই যে ওয়াইটিএস উইশ লিস্ট, আমার উইশ লিস্টের অপশন চলে আসছে, আমার পেজ চলে আসছে। আমাদের যে এই যে এগুলো কাস্টমাইজ করব, এগুলো কাস্টমাইজের অপশন চলে আসছে। ক্লিয়ার? এখন আমরা প্রোডাক্ট আপলোড ছাড়া এই সাইটটাকে সুন্দর দেখাবে বা আমরা কোথায় কোন প্রোডাক্ট থাকবে, কোন ধরনের কি স্লাইডার থাকবে, সেগুলো থাকবে কিনা। বুড়োস্টোন কত 11 তো আমাদেরকে একটা ডেমো প্রোডাক্ট আপলোড করতে হবে, তাই না? তো ডেমো আপলোড করার জন্য আমি থিমসে গেলাম। আমি ওই যে ডেমো কন্টেন্ট প্লাগইন একটা ইউজ করলাম না, অ্যাপিয়ারেন্স থিম। দেখেন আমাদের কিন্তু গতদিন এর আগে যত কাজ দেখছি তার মধ্যে কিন্তু আজকে প্লাগইনের সংখ্যা বা আপনার অপশনের সংখ্যা এদিকে কিন্তু বেশি দেখতেছি, তাই না? এগুলো প্রতিটারে আমাকে আলাদা আলাদা সেটিংস করে নিতে হবে বা সেটিংস আলাদা আমাকে ব্যাকএন্ডের কাজ করতে হবে। ওকে, সেটিংস করে নিতে হবে। তো আমি থিমসে গেলাম, আমি ডেমো কন্টেন্ট আপলোড করবো আর কি, সেজন্য থিমসে যাচ্ছি। যে আমার বাই ডিফল্ট কোনো কিছু যেন প্রোডাক্ট থাকে, আমার প্রোডাক্ট যেন থাকে, ঠিক এই প্রোডাক্ট গুলা শো করলে কোনটা কিরকম হবে তার সেটার জন্য আমি একটা ডেমো নিয়ে নিব। তো এটাকে দেখেন এই যে ইম্পোর্ট ডেমো ডাটা, এই থিমের একটা অপশন আছে ইম্পোর্ট ডেমো ডাটা। আমি ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করলাম। এটার জন্য আমাদের এট ফার্স্ট যে প্লাগইনটা ইউজ করছিলাম ওই প্লাগইনটা কেন মানে কাজ করতেছে না, তারপর আমার হবে কাজ, সমস্যা নেই। তো দেখেন এই যে এখানকার আমার
এই যে ডেমো ডাটাগুলো আছে, এই যে এরকম ডেমো ডাটাগুলো আমি অ্যাড করতে পারি, এটা আমাকে কিনতে হবে, এগুলো পেইড ডাটা। তো আমি ইম্পোর্ট করে নিলাম। ইয়েস, আই এম ইম্পোর্ট। একটু হয়তো বা সময় নিবে, সময়টা নেওক, আমরা একটু অপেক্ষা করি। কিছু পাইতে গেলে কিছু দিতে হয়, আমরা যেহেতু কিছু নিচ্ছি তো অবশ্যই আমাকে কিছু একটা সময় দিতে হবে। এখানে আমার কি কাজ হচ্ছে? ডেমো ইম্পোর্ট হচ্ছে। কি ডেমো ইম্পোর্ট হচ্ছে? আমার প্রোডাক্ট ইম্পোর্ট হচ্ছে। আমার প্রোডাক্ট ইম্পোর্ট হচ্ছে। আমার ইম্পোর্ট পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। আমি একটু অপেক্ষা করি। এটা প্রোডাক্ট আপলোডে যতক্ষণ সময় লাগে আমরা একটু রিলোড দিয়ে দিয়ে দেখি যে আমাদের কিছু পরিবর্তন আসে কিনা। এই যে আসা শুরু হয়েছে আর কি, কিছু কিছু আসতেছে। আসুক। এ বাবা, কতগুলো পেজ তৈরি হয়েছে। অল ইজ ডান। আমাদের এখানে ডান হয়ে গেছে, আমরা একটু রিলোড দিয়ে দেখি। এই যে দেখেন আমাদের স্টোর মোটামুটি রেডি। উপরে একটা বার দিয়ে দিয়েছে যেটা আমাদের অ্যাড্রেস, এটা আমরা এডিট করতে পারবো। ফোন নাম্বার এডিট করতে পারবো, আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের এটা কি দিয়েছে, স্কাইপি। তারপর এখানে দেখেন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট, ড্রাইভেল, ইনস্টাগ্রাম, এটা কি, লিঙ্কডইন, মাই অ্যাকাউন্ট, লগ ইন। তারপর একটা কি এখানে 50% অফারের একটা পেজ দিছে, এদিকে একটা স্লাইডার দিছে। তারপর এখানে আপনার ক্যাটাগরি ওয়াইজ কি বলে আপনার প্রোডাক্ট দিছে। এখানে কিছু নিয়ম দিয়ে দিছে বা কিছু ক্যাটাগরি দিয়ে দিছে, আমাদের প্রোডাক্টের একটা পেজ দিয়ে দিছে, তাই না? আমাদের সাইটটা কিন্তু মোটামুটি কমপ্লিট। হ্যাঁ স্যার, কি হলো স্যার? স্ক্রিনশট লিঙ্ক পাঠায় দেন। 100 স্ক্রিনশট চাই মানে কেন? স্যাম্পল কি দিন? হ্যাঁ। হুম। এটা স্ক্রিনশট এক্সেলতে দেন আপনি। 3-4টা স্ক্রিনশট একসাথে তো নিয়ে সম্ভব না। আরেকটা না হলে একটা টুলস আছে, তো একটা টুলস আছে, কি জানি নামটা মনে নাই, যে আপনার স্ক্রল করে স্ক্রিনশট করা যায়। স্ক্রল করে স্ক্রিনশট ফাইলস্টোন দিয়ে যায় কি? হুম। দৌড়ে দে আলটিমেট দে। ওকে, ওটা একটু ট্রাই করে দেখেন, অ্যাকশন সামনে একটু ট্রাই করে দেখেন। তো আমাদের ফুললি একটা স্টোর তৈরি হয়ে গেছে, তাই না? এখন কি আমরা এখানে অর্ডার দিতে পারবো? এটা আমি আপনাকে গিফট করলাম। আপনাদেরকে, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসবেন। আচ্ছা, এই যে ঠিক আমরা আমাদের কিন্তু মোটামুটি সবগুলা কাজ করতেছে, জাস্ট আমাদেরকে এখন, না না না,
উপরে একটা ড্রাইভ আছে দেখ, এই যে যেটা 99.5। তো এটা আমরা আমাদের কিন্তু মোটামুটি সবগুলা কাজ করতেছে, ঠিক আছে। তো কাজ করতেছে তাই বলে যে আমাদের ডিফল্ট ওয়েবসাইট এটাই থাকবে সেটা না। আমাদের ইচ্ছা মতো এখন আমরা এই প্রোডাক্টগুলো জাস্ট আমাদের একটা সাইটকে এই যে কাজ করার মতো নেওয়ার জন্য আমাদের এই কাজগুলো করতে হইলো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি আবার ড্যাশবোর্ডে যাই। তো মূলত এট ফার্স্ট আগে আমাকে ব্যাকএন্ডের কাজগুলা করে নিতে হবে। ব্যাকএন্ডের কাজ বলতে কি, যে আপনার ব্যাকএন্ডের কাজ বলতে এটা বোঝাচ্ছে, তো ব্যাকএন্ডের কাজ বলতে আমার এটা বোঝাচ্ছে যে আমার যে একজন কাস্টমার অর্ডার করবে বা অর্ডার আসবে, না ও যে পেমেন্ট করবে, কোন সিস্টেমে পেমেন্ট করবে, পেমেন্টটা তার কনফার্ম হবে কি করে, সে যে আপনার প্রোডাক্টটা কিনবে তার কি নিয়মাবলী থাকবে, জাস্ট এই কাজগুলো আমার ব্যাকএন্ডে সেরে ফেলতে হবে। দেন তারপর আমি যাচ্ছি ডিজাইনে। আগে আমার ব্যাকএন্ডের কাজটা ক্লিয়ার। আমার আজকে আজকে এক ফার্স্ট একটু 2 মিনিট একটু। আচ্ছা শুনেন, আমাদের এখানকার এই যে ড্যাশবোর্ডটা এখন আমার জাস্ট ব্যাকএন্ডে যেটা মেইন কাজ, আগে এগুলো সেট আপ করে নেই। এটা সেট আপ করার জন্য দেখেন দেখেন আমরা কি প্লাগইন, মূলত প্রোডাক্টের জন্য কি প্লাগইন আপলোড করছিলাম, কমার্স, তাই না। তারপর এখানে একটা প্রোডাক্ট পেজ আছে, তারপর একটা অ্যানালাইটিক আছে, মার্কেটিং এর সিস্টেম আছে, তারপর ওয়াইআইটিএস মানে উই লিস্টেড সিস্টেম আছে, কন্টাক্ট ফর্ম যেটা আমাদের এই যে সরি আমরা সাইটটা ভিজিট করি। আমাদের দেখেন এখানে দুইটা অপশন আছে না এখন, একটা যে ভিজিট সাইট, একটা যে ভিজিট স্টোর। আমাদের ভিজিট সাইট, যদি আমরা ভিজিট সাইট বলতে এটা বোঝাচ্ছে আবার আমাদের প্রোডাক্টের পেজটা আলাদা থাকবে, আবার যে আমাদের মেইন থিমের কাজটা সেটা আমাদের, এটা হচ্ছে আমাদের শপ শপ পেজ। এই দেখেন শপ পেজ মানে এখানে আমি যা যা বিক্রি করব, যা যা সেল করব, জাস্ট এখানে এখানে দেখাবে যে ই কমার্স প্লাগইনের। আর এটা হচ্ছে আমার জেনুইন থিমটা। হুম। আমি এগুলো নিলাম, আমি ডেমো ডাটা ইনপুট করে নিলাম। এগুলো তো ডেমো ডাটা, সবগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডেমো ডাটা। আমরা চাইলে এগুলো সব ডিলিট করে দিয়ে পরে আপলোড করব আবার। এগুলো হচ্ছে ডেমো ডাটা, আমি যে সাইটের কাজ করব তার জন্য ডেমো কিছু কিছু জিনিস লাগবে, তাই না। তো ওই ডেমো জিনিসগুলো আমি নিয়ে আসলাম এই জন্যই যে যেন আমার কাজটা করতে সুবিধা হয়। যেমন এগুলো সব দেখতে পাচ্ছেন, এগুলো সব ডেমো। ওকে। তো আমরা মূলত ব্যাক এন্ডের জন্য এট ফার্স্ট যে কাজটা করব, ই কমার্সের কাজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর যাব আমরা প্রোডাক্টে অথবা আপনার, তো ই কমার্সের জন্য দেখেন এখানে অর্ডার, কাস্টমার, কুপন, রিপোর্ট, সেটিংস, স্ট্যাটাস, এক্সটেনশন। এই যে এখানে স্টোর সেটআপ, মানে দোকানটি আমার এখনো সম্পূর্ণ 100% সেটআপ কমপ্লিট হয়নি। ওই যে দোকানে যদি আপনার একটা ফাঁকা অংশ যেরকম থাকে, যে অপূর্ণ যেরকম দেখায়, ঠিক এরকম বর্তমান তার আমার দোকানের অবস্থাটা, আবার স্টোরের অবস্থা ঠিক এরকম বর্তমানে আছে। এখানে দেখেন আমি এট ফার্স্ট যাবো সেটিংসে, ই কমার্সে যাওয়ার পর যাবো সেটিংসে। ঠিক যেমন এর আগে আমরা এলিমেন্টার প্লাগইনের সেটিংসটা দেখছিলাম, ঠিক ওই সেটিংস যেমন আগে করে নিয়েছিলাম, ঠিক এরকম ই কমার্সের এই আমাদের ই কমার্স অ্যাডভান্সটার কিছু সেটিংস আমরা দেখে নিব। তো দেখেন অ্যাড্রেস লাইন 1, আমরা এট ফার্স্ট ই কমার্স ইনস্টল দেওয়ার পরেই আমাদের যে অ্যাড্রেসটা আমরা চাইছিল, আমাদের বিজনেস ডিটেল চাইছিল, স্টোর অ্যাড্রেস,
যে স্টোর অ্যাড্রেস আমরা যেটা দিয়েছিলাম সেটা বাই ডিফল্ট নিয়ে নিছে। এদিকে দেখেন জেনারেল অপশন, সেলিং লোকেশন, মানে লোকেশন আবার ব্র্যাকেটে দিছে এস, মানে সেলিং লোকেশন যেমন আমরা বলতেছি রংপুর লোকাল প্রোডাক্ট না কি জানি নামটা দিয়েছিলাম ভুলে গেলাম, সেটা যাই হোক রংপুর লোকাল প্রোডাক্ট। তো এই যে আমরা যে সেলিং লোকেশন, এখন এই লোকেশনটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, আমার লোকেশনটা বা সেলটা কোথায় কোথায় যাবে। একটা বিষয় চিন্তা করিয়েন, আপনি একটা সাইট ডেভেলপমেন্ট করতেছেন, ডিজাইন করতেছেন শুরু থেকে, ঠিক আছে, সাইট ডেভেলপ করতেছেন, ডিজাইন করতেছেন শুরু থেকে, এবং এটারও আপনি মার্কেটিং করবেন, সেল নিয়ে আসবেন, ইনকাম করবেন। আমি মার্কেটিং প্রসেস জানি, কাজগুলো হয়তো খুব আস্তে আস্তে একটু কম জানি, কিন্তু প্রসেসটা জানি যে আমার এই কাজের জন্য এই ধরনের মার্কেটিং করতে হবে, এই কাজের জন্য এ ধরনের মার্কেটিং করতে হবে। সো আমাকে অলওয়েজ একটা বিষয় চিন্তা করে একটা কথা মাথায় রেখে কাজ করতে হবে, যেন আমার যে বিজনেসটা আমি তৈরি করতেছি সেটা যেন আমার নিয়মের মধ্যেই হয়। নিয়মের মধ্যে বলতে এটা বোঝাচ্ছি, আমি যদি এখানে সিলেক্ট করি অল কান্ট্রি, ক্যাম্পেইনে সিলেক্ট করলাম বাংলাদেশ, আমার এখানকার যে প্রমোটটা আছে বাই ডিফল্ট যে আমার প্রমোট হবে সেটা কি আমার ওয়ার্ল্ড ওয়াইজ কান্ট্রি করবে, আবার প্রমোট চালাচ্ছি আমি বাংলাদেশের জন্য। তো এই টোটাল আমি ঠিক যেভাবে একটা স্টোরকে ম্যানেজমেন্ট করব, ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত আমি ঠিক ওটাকে ওভাবেই কাজ করব। সেলিং প্রোডাক্ট আমার সি অল কান্ট্রিজ, সেল অল কান্ট্রিজ, আমার কি সকল দেশেই সেল হবে? না, সেল টু কান্ট্রিজ অ্যাকসেপ্টেড ফর, মানে এই অপশনটা যদি সিলেক্ট করি আমি, তো নিচে আর একটা আমার চুজ কান্ট্রিজ অপশন আসবে, মানে এই কান্ট্রি গুলাতে আমি সেল করব না, এই কান্ট্রি এখানে যে কান্ট্রিগুলোর নাম দিব এই কান্ট্রিগুলো বাদে সকল কান্ট্রিতে সেল হবে। আবার যদি আমার এটা কান্ট্রি সেলের পরিমাণ কম হয় বা আমি যদি কম কান্ট্রিতে সেল না করি তাহলে এটা আমি দিব। আবার যদি আমার গুটি কয়েক কান্ট্রিতে সেল করব তাহলে আমি দিব সেল টু স্পেসিফিক কান্ট্রি, আমি কি অনলি বাংলাদেশ, বাংলাদেশ চাইলে আমি এখানে আরো দুই একটা কান্ট্রি অ্যাড করতে পারি, ক্লিয়ার, আমি ডিফারেন্ট কান্ট্রি সেট করতে পারি আমার এটা বিজনেসের সিস্টেম অনুযায়ী, বিজনেসের ধরন অনুযায়ী। অ্যামাজনও কি আপনার সম্পূর্ণ বিশ্বে প্রোডাক্ট সেল করে? ঠিক তাদেরও সিস্টেমটা হচ্ছে এ ধরনের সিস্টেম। শপিং লোকেশন, এই যে বাংলাদেশ দিলেন আপনি, শিপ টু অল কান্ট্রিজ ইউ টু সেল টু, মানে কান্ট্রিটার সকল কান্ট্রিতে আপনি সকল লোকেশনে সেল করবেন এই যেটাতে আপনি সেল করছেন। আপনি চাইলে এখানে শিপ টু অল কান্ট্রিজ, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, ডিজেবল শিপিং অ্যান্ড শিপিং ক্যালকুলেশন। তো আমি শিপ টু অল কান্ট্রিজ না দিয়ে শিপ টু কান্ট্রিজ সেল এটাই দিলাম, কারণ এই যে এখানে যেটা দিয়েছি শুধু ওই কান্ট্রিতে আমি সেল করবো, বাকিগুলোতে সেল করবো না। ওকে, ডিফল্ট কাস্টমার লোকেশন, এই যে ডিফল্ট কাস্টমার লোকেশন, একটা কাস্টমার যখন আসবে আপনার ওয়েবসাইট ভিজিট করবে, আপনার স্টোর ভিজিট করবে, তখন তার যে অর্ডার করতে চাইবে সে, আপনি কি এমন এখানে দুইটা সিস্টেম থাকবে, একটা হচ্ছে আপনার লোকেশন, সে যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন করবে তাকে একটা তার লোকেশন প্রোভাইড করতে হবে। আবার যখন সে একটা শিপিং অর্ডার প্লেস করতে যাবে তখন সে আবার আর একটা অর্ডার প্লেস করা তার একটা সুযোগ থাকবে। ঠিক এই ধরনের আপনি কোনটা বাই ডিফল্ট কাস্টমার লোকেশন চাচ্ছেন। সব বেজ অ্যাড্রেস, মানে সে অ্যাকাউন্ট খোলার পত্রে যেটা থাকবে, জিও লোকেটেড, তার ইন্টারনেট প্রোভাইডার অনুযায়ী লোকেশন থাকবে, জিও লোকেটেড উইথ ক্যাসকেডিং সাপোর্টেড, ইন্টার লোকেশন অনুযায়ী ওনার পেজ, যেমন আমরা যে বিভিন্ন এই যে সাইটগুলো ব্রাউজ করতেছি এটা ক্যাশ এবং কুকিজ থাকে একটা ব্রাউজারের, এই কুকিজের লোকেশন অনুযায়ী সেট হবে। আমি নো লোকেশন বাই ডিফল্ট এটা দিলাম, বা আমি এটা দিয়ে দিলাম জিও লোকেটেড বাই উইথ টেস্ট ক্যাচিং রিপোর্ট, মানে যে সাইটটা ভিজিট করবে তার লোকেশনটা আমার ট্র্যাক হবে। এনাবল ট্যাক্স, আমরা এটা প্রথমেই আমি
নো থ্যাঙ্কস করে দিছিলাম। ঠিক আছে, তো এটা আপাতত বন্ধ রাখি। এনাবল কুপন। কুপন কথাটা বুঝেন তো? কুপন বুঝেন না? কিসের জন্য? যে অফার কোড, আমরা যদি কোনো কাস্টমারকে একটা কোডের মাধ্যমে বা একটা কোনো কোডের মাধ্যমে যদি অফার প্রমোট করি, তাহলে ওই কাস্টমার অবশ্যই আপনাকে একটা কুপন কোড আপনি প্রোভাইড করবেন কিনা। অবশ্যই আমার একটা এনাবল কুপন কোড থাকবে, আমি কাস্টমার অনুযায়ী কুপন প্রোভাইড করব। আবার এই কুপনের আরেকটা নিয়ম আছে, যেটা হয়েছিল ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকুয়েন্টলি। এটা একটু মানে বুঝাই বলবেন আমাকে, কথাটা বলে কি বুঝাইতে যাচ্ছেন আপনি, কি বুঝতে পারতেছেন? ওই না, ওটা না। ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকুয়েন্টলি, আপনার এখানে দেখেন, when applying multiple coupons, apply the first coupon to the full price and second coupon the discount price and so on। মানে কি বোঝাচ্ছে? আপনারা গ্রামীণ সিম ইউজ করেন না? এখন করেন না? কল আসে, কল দেয় না, কেন দেওয়ার না? গ্রামীণ সিম জানে আপনি বড়লোক মানুষ, সেজন্য আপনার কাছে বেশি টাকা করে নেয়। আমরা গরিব মানুষ, আমাদের কাছ থেকে 50 টাকা করে নেয়। দিনে আনে দিনে খান, রাতে তাহলে খাওয়া দাওয়া করেন না আপনি? উফ, ওগুলো খাওয়া না। মানে এখানে দেখেন, আপনি একটা অফার একজন কাস্টমারকে দিচ্ছেন, একটা কুপন কোড দিচ্ছেন, ওই কাস্টমার আপনার ফার্স্ট টাইম কুপন কোডটা দিল, ফার্স্ট টাইমে আপনি দিলেন 10% ছাড়। সেকেন্ড টাইম যখন আবার ওই কুপন কোডের একটা অফার থাকবে, তো তখন উনি পাবে আবার 10% ছাড়। আবার থার্ড টাইম যখন দিবে, তখন তার আর কোনো অফার থাকবে না, তখন প্রোডাক্টের যা প্রাইস আছে তাই প্রাইসে নিতে হবে ওনাকে। মানে আমি যদি এখানে ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্টলি দেই, এবং যখন কুপন ক্রিয়েট করে আমি একটা কাস্টমারকে প্রোভাইড করব, তখন সেখানে অপশন থাকবে যে আপনার, আমি তাকে কুপনটি কতবার ব্যবহারের সুযোগ দেবো। যদি একের অধিক ব্যবহারের সুযোগ থাকে তার, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয়বারে কিরকম সুযোগ পাবে, অফার পাবে, ফার্স্ট টাইমে কিরকম অফার পাবে, সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। ওকে, তো এটা আমি মার্ক করে রাখলাম, মানে এটা আমি কাজ করব। ওকে। কারেন্সি অপশন, এটা কি বোঝাচ্ছে? বাংলাদেশি টাকা। তো যেহেতু আমাদের বিজনেসটা বাংলাদেশি, তো আমাদের বাংলাদেশি টাকা বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে। কারেন্সি পজিশন, এই যে দেখেন, থাউজেন্ড অপারেটর, 1000 কেমনে লিখতে হয়? এটা কত টাকা বলেন দেখি? 1 লাখ, তাই না? 10,000, সরি, এটা শুনে বেশি হয়ে গেছে। তো 10,000 হইলো। এখন এই 10,000-এ আমি যদি এখানে অপারেটর ইউজ করি, তাহলে আমি 10,000টা কিভাবে লিখতে হবে আমাকে?
আমার 10,000, 10,000 লেখা ঠিক আছে? তাহলে দশের পরে তাহলে এখন দিলাম, এখন এখন ঠিক আছে? কে কে একমত আছেন যে এটা ঠিক আছে? ঠিক নয়? হলো না? আমার এটা আমি 1 লাখ লিখি, 10,000 লিখি, না 15,000 লিখি, না কত লিখি লিখি? এখন ঠিক আছে কিনা এটা বলেন, এটার অ্যামাউন্ট কত? এটা তিনটার পরে কমা কখনো দেখছেন এরকম? 1 লক্ষ এরকম দেখছেন কখনো? এই যে এখানে একটা হবে। ঠিক আমার কাস্টমারদের প্রাইজে যে তারা যে প্রাইস দিবে সেটা এরকম দেখতে চাচ্ছি কি না, অপারেটরটা আমার কি হবে, ওকে আমি কমায় রাখলাম। এবং ডেসিমেল অপারেটর, ডেসিমেল অপারেটর, এই যে ডেসিমেল মানে কি দশমিক, তাই না? এই ডেসিমেল অপারেটর এটা আমি ব্যবহার করবো, ডেসিমেল অপারেটর আমার এটাই থাকবে। এবং নাম্বার অফ ডেসিমেল, ডেসিমেলের পরে আমার সংখ্যা কয়টা থাকবে, এতগুলো থাকবে না, দুইটা থাকবে না, তিনটা থাকবে না, থাকবেই না। জেনারেলি আমরা দুইটা ব্যবহার করি। ডেসিমেল হচ্ছে দশমিক। আপনার একটা প্রোডাক্টের মূল্য 42 টাকা, সেখানে আপনি 10% ছাড় দিচ্ছেন, সেখানে পূর্ণ সংখ্যা আসবে? আর টাকা আপনি কার্ডে নেবেন, টাকা তো আপনি হাতে নেবেন না, টাকা তো কার্ডে নেবেন, বা বিকাশে নেবেন, বা নগদে নেবেন। সেক্ষেত্রে তো আপনার দশমিকও কাটবে, তাই না? তো এই 2 পয়সা করে যদি একটা লাভ হয়, 50টা প্রোডাক্ট বিক্রি হলেও 1 টাকা লাভ। এই 1 টাকার খাজনা গুলো কে দিবে ভাই? তো আমি ডেসিমেলটাও ইউজ করব, এবং ডেসিমেলের পরে দুইটা সংখ্যা ব্যবহার করব, ঠিক আছে? সেট। এখন আমার কেবল একটা সেটিংস গেল, অ্যাড্রেস লাইনটা গেল। এখন আমি আসি প্রোডাক্ট পেজে, প্রোডাক্ট সেটিং, শপ পেজেস। আমার শপ পেজ কোনটা থাকবে? এই যে পেজ, শপ পেজ, মানে এখানে আমার এখান থেকে কিনতে হবে। এটা পেজটা লোকেশনটা আমি সিলেক্ট করে দিলাম, এটা কি শপ পেজে থাকবে। তারপর অ্যাড টু কার্ট বিহেভিয়ার, যখন কোনো আপনার কোনো কাস্টমার যখন আপনার এটা কিনবে, বা নিচে দেখেন এর একটা অপশন থাকবে যে অ্যাড টু কার্ট, এই কার্ট অপশনে ক্লিক করলে সে কোথায় যাবে, এই যে অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করলে সে কোন পেজে যাবে। এই যে আমার একটা দুইটা কার্ড, একটা কার্ড হয়ে গেছে, ঠিক আছে? এটা কোন পেজে যাবে বা তাকে কোথায় নিয়ে যাবে সেটা আমি দেখাচ্ছি। রিডাইরেক্ট টু কার্ট পেজ আফটার সাকসেসফুলি এডিশন, যখন সে সাকসেসফুলি এডিশন অ্যাড করবে, তখন সে আমাকে কার্ট পেজে তাকে আমি নিয়ে যাব। এখন কিন প্লেস হোল্ডার ইমেজ, প্লেস হোল্ডার ইমেজ বলতে আপনি যে একটা প্রোডাক্টের ইমেজ রাখবেন, সেগুলো কি ধরনের, কতগুলো ইমেজ সংখ্যা থাকবে। মেজারমেন্ট, আচ্ছা এই মেজারমেন্টটা বলি। এখন সে মনে করেন আপনার এখানে কি কি বিক্রি হচ্ছে, এখন কি কি বিক্রি হচ্ছে আপনার? ও, কাপড়। আমি সরাসরি মূল পেজে যাই। এই যে এটা কি ডাম্বেল, এটা কি বেবি টলি, এটা কি থ্রি পিস না শাড়ি? আচ্ছা হইলো, থ্রি পিস, ফোর পিস শাড়ি, যাই হোক। তো এটা কি হিসাবে তৈরি মাপা হয়, এবং এটা কি হিসাবে তৈরি করা হয়, মাপা হয়?
এটা পিস হিসেবে, আর এটা গজ হিসেবে, এটাও পিস। আচ্ছা, আর এটা এটা তখন পিস হিসেবে বিক্রি হবে, এটাও আমার পিস হিসেবে বিক্রি হবে, তাই না? আমার এমন ডিফারেন্ট কতগুলা প্রোডাক্ট থাকবে যেগুলো আমার কেজিতে পরিমাপ হবে, আবার কতগুলা প্রোডাক্ট থাকবে তাদের প্রোডাক্টের ধরন অনুযায়ী পরিমাপ হবে। যেমন আপনি যদি শিপিং দিতে চান বা একটা প্রোডাক্ট কাস্টমারদের কাছে পৌঁছায় দিতে চান, সেক্ষেত্রে যদি আপনি একটা শাড়ি বা থ্রি পিস যদি তাকে ডেলিভারি দিতে যান, সেক্ষেত্রে যে কস্টটা আপনার হবে, আবার একটা ফ্রিজ যদি ডেলিভারি দিতে যান ওই একই কাস্টমারকে, তাহলে আপনার খরচটা কি দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে একই পড়বে? আলাদা হবে। মূলত আমাদেরকে যে এই যে কুরিয়ার বলেন বা পোস্ট অফিস বলেন, যেটাকেই বলেন, তো তারা কিন্তু আমার এই যে কি বলে চার্জটা করে, মূলত অনেক ক্ষেত্রে আমাদের ওজন হিসেবে করে, আবার অনেক ক্ষেত্রে কি করে জিনিসের ধরন বা প্রোডাক্টের ধরন অনুযায়ী আমাকে প্রাইসটা দেয়, তাই না? ঠিক এখানে আপনি উইথ লিমিট আছে এবং ডাইমেনশন, আপনার ওজন কিরকম, কোন আপনার এককে মাপবেন, এবং ডাইমেনশন ইউনিট কোন এককে হবে। এখন এখানে দেওয়া আছে বাই ডিফল্ট কেজি। আচ্ছা, আপনি 40 কেজি একজন গারস্থর কাছ থেকে আলু কিনলেন, সেটা আপনি খুচরা দোকান হিসেবে বিক্রি করতেছেন, আপনি কি 40 কেজি বিক্রি করতে পারবেন? যে কেউ নিল 1 কেজি, কেউ নিল 1.5 কেজি, কেউ নিল 1 পোয়া। যখন এভাবে আপনি বিক্রি করতে যাবেন, তখন কি আপনার ওই 40 কেজি আপনি পুরাইতে পারবেন? হয় কম হবে নয় বেশি হবে, আপনি হিসাব করবেন। ঘাটতি পড়ে, ওটাই তো বলতেছি। আচ্ছা, বিক্রি করুন, ওটাও আমাদের বিজনেস, ওটাও এক্সপিরিয়েন্স থাকাটা ভালো। ঘাটতি পড়ে, তো এই যে ঘাটতিটা পড়ে, তো আপনি যদি কেজিতে না করে, কেজিতে না দিয়ে যদি গ্রামে কিনেন বা গ্রামে বিক্রি করেন, তাহলে কিন্তু আপনার ওই ঘাটতিটা একটু হলেও, ঘাটতির পরিমাণটা আপনার একটু হলেও কিন্তু কম হবে। আমার ঘাটতির পরিমাণটা একটু হলেও কম হবে না। আমি চেষ্টা করব একবারে লো না, একবারে আমি মোটামুটি গ্রামে রাখলাম, কেজিতে না রাখে গ্রামে রাখলাম। ইন্টারনেট ওই কিবোর্ড কাজ না করলে ওই কিবোর্ড কাজ করে। ডাইমেনশন লিমিট আমি এটা কি দিলাম, সেন্টিমিটারে দিলাম, থাক, অত মিটার ছোটতে না রে, সেন্টিমিটার করো না মিটার করো, মিটার, তাই আমি ছোটতে রাখলাম সেন্টিমিটার। এখানে দেখলেন রিভিউ, আমাকে একটা প্রোডাক্ট সেল করার জন্য বা কাস্টমারকে বিশ্বস্ততা করার জন্য আমার কিন্তু প্রোডাক্ট রিভিউটা অনেক গুরুত্বপূর্ণ। এই প্রোডাক্ট রিভিউ পেজটা অনেকটাই গুরুত্বপূর্ণ, তাই না? তো কারণ একটা এনাবল প্রোডাক্ট রিভিউ, আমি যে কোনো কিছু একটা কিনবো, তারা কি ধরনের দেখছে না দেখছে, বা তারা কি ধরনের নিয়ম করছে না করছে সেটা, বা কি মন্তব্য করছে না করছে সেটা দেখেই কিন্তু দেখি আমরা। কমেন্ট পড়ার অভ্যাস যাদের আছে তারা দেখি যে রিভিউ, এই অপশনটা। তো এখানে থাকবে আপনার এনাবল প্রোডাক্ট রিভিউ, অবশ্যই এটা টিক দিয়ে রাখবো। সো ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউ। ভেরিফাইড ওনার বলতে কি, উনি ওই প্রোডাক্টটা সম্পর্কে ভালো জানে বা এর আগে ব্যবহার করছে। তারপর দেখেন রিভিউজ ক্যান অনলি বাই লেফট বাই ভেরিফাইড ওনার্স, মানে যারা কিনবে তাদের একটা রিভিউ থাকবে, তারাও একটা রিভিউ দিবে। তারপর আছে প্রোডাক্ট রেটিং। এই যে আমরা ফাইবারে কাজ করি, আমাদের রেটিংসটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক এখানেও আমাদের কি বলে প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট সেল করার জন্য আমাদের এই রেটিংসটাও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক যেমন আমরা প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ব্যবহার করি, আমাদেরকে বারবার নোটিফাইড করে যে প্লিজ লিভ ফিডব্যাক, গিভ আস ফিডব্যাক, এটা দিয়ে থাকে না?
ঠিক আমাদের প্রোডাক্টটিও সেল করার জন্য এটা গুরুত্বপূর্ণ, সো এটা দিয়ে রাখবো। সেভ চেঞ্জ। বিরক্তি লাগতেছে না ঘুম পাচ্ছে? আচ্ছা, আমরা কিন্তু এখনো প্রোডাক্টেই আছি, ঠিক আছে? তো এখানে দেখেন ইনভেন্টরি এবং ডাউনলোড প্রোডাক্ট। আমরা যদি এই কেবল জেনারেল প্রোডাক্টসের কেবল জেনারেল সেটিংসটা কমপ্লিট করলাম। এখন আমি ইনভেন্টরিতে যাই। এখানে দেখেন আপনার ম্যানেজ স্টক, আপনার প্রোডাক্ট এখন আছে তখন নাই। আমি যদি আমার ম্যানেজ স্টক না করি, আমার আনলিমিটেড প্রোডাক্ট আছে, সারা জীবন বিক্রিগুলো শেষ করতে পারবো না, ঠিক যেমন আমাদের ফাইবারের কাজ। ঠিক এটা যদি আমি এনাবল স্টক ম্যানেজমেন্ট রাখি, তো হোল্ড স্টক অন মিনিট, এটা ফির নাম্বার না, এটা আমার নাম্বার না, মিনিট। হোল্ড স্টক ফর আনপেড অর্ডার for X minutes. When this limit reached, the pending order will be cancelled. Leave blank to disabled. আমি কাট করে রাখছিলাম প্রোডাক্ট স্টক করতে, কি বলে আপনার অর্ডার করতে গিয়ে দেখি আবার কিছু টাকা শর্ট, আমি রাখে দিলাম। আমার কতক্ষণ পরে ওই প্রোডাক্টটা আমার আমার ইমেজে জয়েন বা আমার প্রোডাক্ট লিস্টে চলে আসবে, যে তার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? তো আমি যতক্ষণ পর্যন্ত না পেমেন্ট পাবো, ততক্ষণ পর্যন্ত না বুঝবো যে এই কাস্টমার প্রোডাক্টটি নিবে কিনা। ঠিক আছে? আবার একটা আছে কি নোটিফিকেশন। আপনি এনাবল লো স্টক নোটিফিকেশন, মানে যখন আপনার প্রোডাক্টটি ফুরাই আসবে তখন আপনাকে নোটিফিকেশন দিবে কিনা। এনাবল আউট অফ স্টক নোটিফিকেশন, এটা দিবে, এটা অবশ্যই আমরা এটা টিক মার্ক দিয়ে রাখবো। এবং নোটিফিকেশন আপনি কোন ইমেইলে পেতে চাচ্ছেন, আপনি যে ইমেলটা এখানে খোলার সময় ব্যবহার করছেন ওই ইমেলটা ছাড়াও অন্য ইমেল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আপনার স্টক ম্যানেজমেন্ট এক কথায় শেষ। এটা স্টক ম্যানেজমেন্ট কিরকম করে তৈরি করবেন না করবেন, ঠিক এটা আপনি এখানে দিয়ে দিবেন। আউট অফ স্টক ভিজিবিলিটি, এটা বলছে কি হাইড আউট অফ স্টক আইটেম ফ্রম দ্য ক্যাটালগ। যেগুলো আপনার স্টকের নাই সেগুলো আপনি হাইড করে রাখবেন, বা সেগুলো আর দেখাবেন না যে আউট অফ স্টক হয়ে গেছে। স্টক ডিসপ্লে ফরম্যাট, অলওয়েজ শো কোয়ালিটি রিমেনিং স্টক ইন borrow in stock, অনলি শো কোয়ালিটি রিমেনিং স্টক when আপনার এক্সাম্পল দিচ্ছে দুইটা লেফট, মানে যখন আপনার মাত্র আর দুইটা স্টক থাকবে তখন সেটা ডিসপ্লেতে শো করবে। যেমন ডিসপ্লেতে আমার শো করতেছে এখানে কি সেল, এখানে না, এখানে শো করতেছে সেল, তখন এখানে সে বলবে অনলি টু প্রোডাক্ট অ্যাভেলেবল। আমি এটা দুইটাই দিয়ে রাখলাম। সেভ চেঞ্জ। তারপর দেখেন ডাউনলোড প্রোডাক্ট। এই যে কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের ডাউনলোড করে নিতে হয়, যেমন আমরা যে সফটওয়্যারগুলো কিনি। তো আমরা যখন প্রোডাক্টগুলো, এই যে আমরা যখন কোনো কিছু একটা টুলস কিনি তখন আমাদেরকে ডাউনলোড করে নিতে হয় টাকা দিয়ে। এই ডাউনলোড প্রোডাক্ট সিস্টেমটা থাকলে আপনাদের কোন সিস্টেমে সেটা ডাউনলোড করবে, যেমন ফাইল ডাউনলোড মেথড, ফোর্স ডাউনলোড, এক্স এক্সেল, রিডাইরেক্ট এক্স শিডিউল, মানে অন্যত্র ডাউনলোড দেবে না, রিডাইরেক্ট অনলি সিকিউর, অনলি কি ইনসিকিউর, মানে ইনসিকিউর অবস্থায় বলতে কি আপনি আপনার ড্রাইভ থেকে ডাউনলোড দিয়ে দিবেন। বা যেমন আমরা যখন কোনো কিছু টিউটোরিয়াল বিক্রি করি বা টিউটোরিয়াল কিনি, কোনো কোর্স কিনি, তখন এই অপশনটা ব্যবহার হয়। অ্যাক্সেস রেস্ট্রিকশন, ডাউনলোড রিকোয়ার লগ ইন, আপনি উনি যখন ডাউনলোড করবে সেটা আপনার লগ ইন করেই ডাউনলোড করতে পারবে, করতে হবে কিনা লগ ইন ছাড়া করতে পারবে। তারপর গ্রান্ড অ্যাক্সেস ডাউনলোড প্রোডাক্ট আফটার পেমেন্ট, এটা আমি অবশ্যই টিক দিয়ে রাখবো, কারণ টাকা নাই পাইলে ফির আমি ডাউনলোড করতে দিব কেন তাকে। তো সে আমাকে পেমেন্ট কমপ্লিট করবে, তারপর সে ডাউনলোড অপশনটা তার জন্য, ডাউনলোড লিঙ্কটা তার জন্য গ্রান্টেড হবে। ফাইল নেম আমার অ্যাপেন্ডেড যে হিসেবে আমি ফাইল দিব, ইউনিক স্ট্রিং ঠিক ওই জায়গায় ফাইল নেম থাকবে। সেভ চেঞ্জ। আমরা কয়টা সেটিংস শেষ করলাম? দুইটা। এখন আসি শিপিং। শিপিং বলতে কি বোঝায়, যেটা ডেলিভারি, মানে আপনি ডেলিভার করবেন। এখন আমি এট ফার্স্ট জেনারেল যে সেটিংসটা করি সেই সেটিংসে কিন্তু আমি বলে দিয়েছিলাম
যে আমি অল কান্ট্রিতে সেল করব না, শুধু বাংলাদেশে সেল করব। আমার সেলটা হবে শুধু বাংলাদেশে, আমার অল কান্ট্রিতে হবে না। তো সেজন্য আমাকে শিপিং জোন সিলেক্ট করতে হবে। শিপিং জোন বলতে ডেলিভারি জোন। এখন আপনি যদি রংপুর থেকে ডেলিভারি দেওয়া শুরু করেন, তো রংপুর থেকে পঞ্চগড় আসতে যে প্রোডাক্টটা যে খরচ হবে, আবার একই প্রোডাক্ট যদি আপনি রংপুর থেকে চিটাগাঙে ডেলিভারি দিতে চান, খরচ কি একই পড়বে? বেশি পড়বে না? ঠিক এই যে আপনার এরিয়া অনুযায়ী আপনার শিপিং কস্ট যেটা থাকবে, সেই কস্টটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ক্লিয়ার? আমি অ্যাড শিপিং জোনে ক্লিক করি। জোন নেম আমি একটা নেম দিতে পারি। এটা দিলাম কি রংপুর, ইনসাইড রংপুর, মানে রংপুরের ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি। ইনসাইড রংপুর দিলাম, এর আগে দেখাইছিলাম তো। কান্ট্রি সিলেক্ট রিজিয়ন, এই যে দেখেন রংপুর বাংলাদেশ, রংপুর বাংলাদেশ। আমি চাইলে আরো কিছু কিছু এরিয়া সেট করতে পারি। অ্যাড শিপিং মেথড, আমার এখানে দেখেন তিনটে অপশন আছে, ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, লোকাল পিক আপ। এটা ফুড পান্ডার কাজ, এটা ইভেলির কাজ, এটা আপনার আমার নিজের কাজ। মানে ফ্রি শিপিং, যে রংপুরের মধ্যে যদি হয় তাহলে সেটা ফ্রি শিপিং, কোনো কস্ট লাগবে না। আবার যদি সেটা রংপুরের বাইরে বা রংপুরের মধ্যেও হলেও আমার শিপিং চার্জ এটা লাগবে। সো মনে করেন আবার যদি আমি লোকাল পিক আপে দেই, তো পিক আপের রেটটা আমার কিরকম হবে। তো আমি ফ্ল্যাট রেট দিলাম যে রংপুরের মধ্যে হলেও আমি কিছু পেমেন্ট নিব, শিপিং কস্ট আমার পড়বে। আমি অ্যাড করলাম, অ্যাড করার পরে এডিট করি। এডিট করার পরে দেখেন মেথড টাইটেল আমার ফ্ল্যাট রেট, ট্যাক্স স্ট্যাটাস আমি ট্যাক্স নিব না আপাতত। কস্ট আমার শিপিং কস্ট কত, 25 টাকা। খুব কম হয়ে গেল নাকি ভাই? কোনো কিছু দেওয়ার নেই, নেক্সট কর সরাসরি। আপনি লেটার, তো এখানে দেখেন আমি ডেলিভারি চার্জ কত নিব, 25 টাকা। এখন এখানে আরেকটা বিষয় মাথার মধ্যে আসতে পারে, সেটা হচ্ছে যে আপনার কেউ একজন কাস্টমার আপনার একসাথে 5টা প্রোডাক্ট অর্ডার দিল, একটার যে ডেলিভারি চার্জ হবে, 5টা প্রোডাক্টের ডেলিভারি চার্জ কি একই নিবেন আপনি, না 5টা প্রোডাক্টের জন্য 5 জনের ডেলিভারি চার্জ লাগবে? আপনি ট্রেনের টিকিট কাটছেন অনলাইনে, একটা টিকিট কাটলে 20 টাকা চার্জ নেয়, দুইটা টিকিট কাটলে 40 টাকা চার্জ নেয়, একসাথেই যদি কাটেন। তো আপনার যদি আপনার হিসাবটা এরকম হওয়া উচিত ছিল যে আমি একবারে মানে এক নামে টিকিট কাটতেছি 2টা বা 3টা, আমি 3টা টিকিট কাটি না কেন, 2টা টিকিট কাটি না কেন, আমার চার্জ 20 টাকা। আবার যখন আর অনলাইন ট্রেনের টিকিটটা তারা করে কি, যে একসাথে আমি 3টা টিকিট কাটলে আমাকে 3টারই চার্জ দিতে হয়। যদি আপনারও এরকম প্রয়োজন হয় যে আপনি টাকাটা নেবেন 3টা প্রোডাক্ট অনুযায়ী, যে মানে ওই চার্জটা হবে আপনার 3টা প্রোডাক্টেরই, আপনার একটা প্রোডাক্ট আলাদা আলাদা করে হবে না, বা 3টা প্রোডাক্টের ডেলিভারি চার্জ একই হবে না যতই আপনি একসাথে কিনেন। আপনার তখন করতে হবে কি, একটা স্টার চিহ্ন দিয়ে থার্ড ব্র্যাকেট শুরু, QTY লিখবেন, কোয়ান্টিটি, যে থার্ড ব্র্যাকেট শেষ। তখন যখন আপনার এই হিসাবটা হবে, প্রতিদিন তো এইভাবে গুণন হবে। হ্যাঁ স্যার। যখন একসাথে আপনার একই শিপিং এর ক্যাটাগরি আলাদা হোক, তো যেটাই আলাদা হোক, একই অ্যাড্রেসে যাবে 10টা প্রোডাক্ট মনে করেন, আপনার শিপিং চার্জ কি 10টা প্রোডাক্টের জন্য 25 টাকা যদি নেন, তাহলে এটা নেওয়ার দরকার নাই।
আর যদি 10টা প্রোডাক্টের জন্য আপনি শিপিং চার্জ 25 দশে 350 টাকা, 25 কত 250 না, তো 25 দশে 250 টাকা নেবেন, তখন আপনার এই কোয়ান্টিটি মানে তার কতগুলা প্রোডাক্ট সে অর্ডার করলো একসাথে, কত কোন ক্যাটাগরির হসে হোক, আমার ক্যাটাগরি অপশনটা আবার আসতেছে, আপনি আবার আরো সেটিং করবে, কারণ আপনি যদি 2টা শাড়ি একটা ফ্রিজ নেন, 3টা হইলো তো 3 25 75 টাকা আমি শিপিং চার্জ নিব। কি যে বলতেছেন ভাই, বুঝতে পাই না। ভাই আপনারা ওনার কথা বুঝতেছেন? হ্যাঁ, 25 টাকাই হবে। শুনেন, আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা আমি এদিকে পাচ্ছি না, বাট ঢাকায় গিয়ে পাচ্ছি। আমার ঢাকা যাওয়া আসা প্রোডাক্টের দাম আমি ধরে নিলাম 50 টাকা, আমার ওষুধের দাম ধরে নিলাম 50 টাকা, বা যে কোনো একটা প্রোডাক্টের দাম 50 টাকা, কিন্তু আমার এদিকে পাওয়াই যাচ্ছে না, ওটা ঢাকায় গেলে পাচ্ছি আমি। আর ওটা যদি আমি অনলাইনে ভাই পাই, তাহলে 50 কেন, 50 দুগুণে 100 টাকা দিলে কি আমার লস হবে? আমার ওই ধরনের প্রোডাক্ট গুলা ঠিক ওইভাবেই সেল করতে হবে, ওইভাবেই আমার স্টোরে আপডেট করতে হবে, আমার এই চিন্তাটা মাথায় রাখতে হবে যে আমার প্রোডাক্টের মূল্য 25 টাকা, আমার শিপিং চার্জ 25 টাকা, প্রোডাক্টের মূল্য 10 টাকা, শিপিং চার্জ 25 টাকা। এটা কি জনগণ খাবে না খাবে না? এইভাবে আমার কিন্তু স্টোরটা ম্যানেজমেন্ট করতে হবে। আমি যদি ঠিক এটা চাই, তো এটা দিব, যেহেতু এটা ইনসাইড রংপুর, তো আমি এটা না দিলেও দিতে পারি। আচ্ছা, দিলাম, সেভ চান্স। আচ্ছা, আমি আরেকটা একটা অ্যাড করলাম, এখন আরেকটা অ্যাড করি যে শিপিং জোন, আমি ইনসাইড রংপুর, এটা রংপুরের ভিতরে, এখন যদি প্রোডাক্ট আমি ঢাকা বা চিটাগাং এ পাঠাতে চাই, তখন সেক্ষেত্রে আমার শিপিং চার্জটা বেশি পড়বে। ঠিক আমি নাম দিলাম আউটসাইড রংপুর, এখানে দিলাম। এই যে আউটসাইড রংপুর বলতে টোটাল বাংলাদেশ, মানে শুধু রংপুর বাদে যত বাংলাদেশ আছে, বাংলাদেশ যত সিটি আছে টোটালগুলা। আর যদি আমি যেমন বরিশালে পাঠাইতে গেলে আমার কোনো প্রোডাক্টের বেশি কস্ট পড়বে, আবার চিটাগাংয়ে পাঠাইতে গেলে আমার খরচটা একটু কম পড়বে, কারণ বরিশালে নদী পার হইতে হবে। এক্ষেত্রে যদি আপনার আউটসাইড রংপুর বলতে আপনি কোন কোন ডিস্ট্রিক্টের জন্য কিরকম চার্জ কাটবেন, আপনার বাংলাদেশের কোন কোন ডিস্ট্রিক্টের জন্য কিরকম চার্জ কাটবেন, আপনি চাইলে এখানে যতগুলো ইচ্ছা শিপিং জোন তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি আবার শিপিং মেথড অ্যাড করলাম, ফ্ল্যাট রেট, অ্যাড শিপিং মেথড, এডিট, আমার এখানে চার্জ হবে 200 টাকা। বুঝলেন এবার? না, এতগুলো দিলে বেইমানি হয়ে যাবে, 50 টাকা দিলাম, সেভ চান্স। সো ওকে, আমি শিপিং দুইটা মনে করেন সে আমি মাত্র দুইটা মেথড অ্যাপল ইউজ করলাম বা বোঝানোর জন্য, চাইলে আপনি আরো মেথড তৈরি করতে পারবেন। এই দিকে দেখেন আবার অপশন আছে শিপিং অপশন এবং শিপিং ক্লাস, এই শিপিং অপশনে যাই আমি। শিপিং অপশনে কি করছেন, ক্যালকুলেশন, এনাবল দ্য শিপিং ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ, মানে এই যে কার্ট পেজটা আছে, আমার কিন্তু সব পেজ আছে, আবার কার্ট পেজ আছে, কোথায় জানি কার্ট পেজ, এই যে কার্ট পেজ আছে, এই কার্ট পেজ এনাবল দ্য শপিং ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ, সে আমি এটা কত নিলাম ওটা কত নিলাম এটা হিসাব না করে আমি তার কতটা টোটাল কতগুলো কাট করলো, কতগুলো কত টাকার কাট কাট করে রাখলো, সে আমি সবটাই এনাবল করে রাখলাম। হাইট শিপিং কস্ট আনলিন দ্য আনটিল অ্যান্ড অ্যাড্রেস ইন ইন্ডিয়ার, মানে যতক্ষণ পর্যন্ত না আপনি এখন রংপুর থেকে প্রোডাক্টটা অর্ডার করতেছেন, কিন্তু আপনার শিপিং অ্যাড্রেস হবে চিটাগাং, আমি যদি আগেই আপনার রংপুরের শিপিং অ্যাড্রেসটা দেখাই, সেক্ষেত্রে তো ভুলটা কার হবে, আমার হবে, তাই না?
আপনার তো ভুল না। তো আমি যতক্ষণ পর্যন্ত না তার অ্যাড্রেসটা দেখবো, আমার অ্যাড্রেসটা এই যে যে আমার অ্যাড্রেসগুলো দিচ্ছি শিপিং অ্যাড্রেসের জন্য, ততক্ষণ পর্যন্ত আমার শিপিং কস্টটা হাইড থাকবে। দেন যখন সে অ্যাড্রেস দিয়ে প্লেস অর্ডার করতে যাবে, তখন আমি সেখানে তার অ্যাড্রেস অনুযায়ী শিপিং কস্টটা আমার অ্যাড হবে। বুঝাইতে পারছি? শিপিং ডেস্টিনেশন, ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেস, ডিফল্ট কাস্টমার বিলিং অ্যাড্রেস, ফার্স্ট শিপিং দ্য কাস্টমার বিলিং অ্যাড্রেস। মানে এক কথায় শেষ কাস্টমার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে আপনার কি বলে অ্যাড্রেসটা থাকবে, বাই ডিফল্ট করতে পারবে না নিজে করতে পারবে, জাস্ট এটাই এই অপশনটা। ডিবাগ মোড, এনাবল ডিবাগ মোড, এই যে উপরে আমাদের ডিফল্ট কাস্টমার সেটআপটা আছে। তো এনাবল শিপিং ডিবাগ মোড টু শো ম্যাচিং শিপিং জোনস টু বাইপাস শিপিং রেট ক্যাশ। মানে উনি এমন একটা আপনার শিপিং অ্যাড্রেস চুজ করছে, সে মনে করেন আমার এখানে আমার বাড়ি দেবীগঞ্জ, আমার ডেস্টিনি হচ্ছে পঞ্চগড়, একটা প্রোডাক্ট আমার কুরিয়ার করে পাঠাবে, আমি দেবীগঞ্জের অ্যাড্রেস দিলাম, দেবীগঞ্জে ওই কুরিয়ার সার্ভিস নাই, ওরা যে কুরিয়ারে পাঠায় ওই কুরিয়ার সার্ভিস দেবীগঞ্জে নাই, তখন দেখাবে কি আমার পঞ্চগড়ের শহরে আছে, তখন আমাকে এটা দেখাই দিবে যে আপনি এই অ্যাড্রেস থেকে আপনার প্রোডাক্টটা নিতে হবে, অথবা হোম ডেলিভারি দিতে গেলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। এক্সট্রা চার্জের অপশন আসতেছি এখন। সেভ চেঞ্জ, তারপর দেখলাম আমি শিপিং ক্লাসেস, মানে শ্রেণী। এই যে মনে করেন আপনি ফ্রিজ কিনলেন, এটা এক ধরনের শ্রেণী, টিভি কিনলেন এটা এক শ্রেণীর, একটা থ্রি পিস কিনলেন সেটা এক শ্রেণীর। এই যে আমার শ্রেণীগুলো আছে, এটা কোন শ্রেণীর জন্য আমি কিরকম চার্জ করব। অ্যাড শিপিং ক্লাস, ক্লাস নেম ইলেকট্রনিক্স, IRONICS, ইলেকট্রনিক্স। আমার ফ্ল্যাগ অপশন দেওয়ার দরকার নাই। ডিসক্রিপশন যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, বা আমি এখানে কিছু কিছু প্রোডাক্টের নাম, মানে এটা আমার নিজের বোঝার জন্য আর কি, এগুলো আমাদের ব্যাক এন্ডের কাজ, তো এগুলো প্রোডাক্ট কি আর দেখতে পাবে না। ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সেভ শিপিং ক্লাস, তারপর দিলাম কি, আবার অ্যাড করলাম, আবার কি শ্রেণী থাকবে, গার্মেন্টস প্রোডাক্ট বা ফিমেল গার্মেন্টস প্রোডাক্ট, ফিমেল, এগুলোকে কি বলে, এই যে থ্রি পিস জামা কাপড় সবগুলো একত্রে কি বলে, গার্মেন্টস দিলাম, কি বলে বলুক। অথবা আমি ফিমেল এই যে স্নো পাউডারকে কি বলে, কসমেটিক্স। ফ্যাশন, ফ্যাশন, গুড। ওই ছিলেন ভাই, আপনি এরকম মনে করাই দিবেন। সেভ শিপিং ক্লাস। আচ্ছা, আমি দুটা শিপিং ক্লাস অ্যাড করলাম, ঠিক এরকম করে আপনি চাইলে আরো বেশ কয়েকটা শিপিং শ্রেণী অ্যাড করতে পারেন, যে কোনটা চার্জ কিরকম হবে না হবে। এখন যদি আমি এই শিপিং জোনে যাই, এই শিপিং জোনে গিয়ে আমি ইনসাইড রংপুর দিলাম, এটাকে আবার এডিট করি। এখন দেখেন আমার এগুলো আমি আগে সিলেক্ট করছিলাম, এই যে এডিটে করব এখন, এডিট করার পরে দেখেন এই তিনটা আমি আগেই অ্যাড করছিলাম, বাট নিচে দেখেন ইলেকট্রনিক্স এর জন্য শিপিং কস্ট কত হবে, ফিমেল গার্মেন্টস বা ফিমেল আপনার কি বলেন ফ্যাশন, ফ্যাশনের জন্য কত হবে, আপনার নো শিপিং নাম্বার অফ শিপিং কস্ট। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা, না আবার বুঝাই দিতে হবে? এটাই বললেন তখন। এবার বুঝতে পারছেন? আচ্ছা, ক্যালকুলেশন টাইপ, পার ক্লাস চার্জ সেটিং ফর ইচ শিপিং ক্যাটাগরি, ক্লাস ইন্ডিভিজুয়ালি, পার অর্ডার একটা আছে। আপনি এখন এই যে ক্যালকুলেট করবে হিসাবটা, অর্ডার অনুযায়ী ক্যালকুলেট করবে,
না আপনার ক্লাস অনুযায়ী ক্যালকুলেট করবে যে কোন ক্লাসে সে কতগুলো নিল। আমি অবশ্যই ক্লাস দিয়ে রাখবো, কারণ সে তো আপনার বিভিন্ন শ্রেণীর কি বলে আপনার প্রোডাক্ট শিপ করবে, তাই না? আমার শিপিং অপশনের যত কিছু অপশন আছে আমরা মোটামুটি বুঝছি। এখন আসি পেমেন্ট মেথডে। আপনি কিভাবে টাকা নিবেন, একজন কাস্টমার সাথে টাকাটা কিভাবে তুলবেন। তো এখানে দেখেন আপনার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আছে, চেক পেমেন্ট আছে, ক্যাশ অন ডেলিভারি আছে, পেপাল আছে, আর কিছু আছে কি? আর নাই। তো এখন ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার বুঝেন তো, যে সে কার্ডের মাধ্যমে বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। চেকের মাধ্যমে পেমেন্ট করবে। ক্যাশ অন ডেলিভারি হচ্ছে যে আপনি মনে করেন একটা প্রোডাক্ট সে অর্ডার করলো, তার কাছ থেকে আপনি শিপিং কস্টটা আগে নিয়ে নিলেন। শিপিং কস্ট 100 টাকা, আগে 50 টাকা সেটা বিকাশে নিলেন, বা যেভাবে নিলেন, বা এটা আপনার শর্ত দেওয়া থাকবে। তারপর ওই প্রোডাক্টটা আপনি তাকে ডেলিভারি দিলেন, সে কুরিয়ার থেকে হোক বা কোনো ডেলিভারি ম্যান তার বাসায় গিয়ে হোক, প্রোডাক্টটা যখন পৌঁছাই দিবে, তখন প্রোডাক্টটা পৌঁছানোর পরে তার কাছ থেকে টাকা নিয়ে আসবে। এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে? তো আপনি যেটা যেটা নিতে চান অন করে দিবেন। অন করে দিলেই কি আমার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে? না। আপনি এই যে সেটআপে যাওয়ার পরে আপনি এই যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার ডিসক্রিপশন, মানে এই যে ট্রান্সফারের ডিসক্রিপশন একটু লিখবেন, এগুলো ইউজার দেখতে পাবে। তারপর ইনস্ট্রাকশন, মানে সে কিভাবে পেমেন্ট করবে, আপনি কিভাবে পেমেন্টটা পাবেন সেটার একটা নিয়মাবলী এখানে দিয়ে দিবেন লিখে। তারপর আপনার অ্যাকাউন্ট ডিটেলস, আপনার অ্যাকাউন্ট নেম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক নেম, আপনার শর্ট কোড, এই ব্যাংক নেমের শর্ট কোড, আইবিএন নম্বর এবং সুইফট কোড। এবং আইবিএন নম্বর, এই দুইটা আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলছেন মূলত ওই ব্রাঞ্চ দুইটাতে পাওয়া যায়, যে আপনি কোন ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটি খুলছেন। সে মনে করেন আপনি রংপুর ব্রাঞ্চ থেকে খুলতে পারেন, আবার আপনি দিনাজপুর ব্রাঞ্চ থেকে খুলতে পারেন, ঢাকা ব্রাঞ্চ থেকে খুলতে পারেন। ওই ব্রাঞ্চের সুইফট কোডটা ওখানে দিতে হয়। সেটা পাওয়া যায়, চেকেই পাওয়া যায়, অথবা ব্যাংকের গ্রাহকদের কাছে জিজ্ঞাসা করলেই দিয়ে যায়, অথবা অনলাইনেও পাওয়া যায়। ক্লিয়ার? এখন আমি যে সিস্টেমে পেমেন্ট নিতে যাচ্ছি, ওই সিস্টেমের মধ্যে মনে করেন আমি বিকাশে পেমেন্ট নিব, বা ডাচ বাংলায় পেমেন্ট নিব, বা কি বলে আপনার নগদে পেমেন্ট নিব, বা অমুক অমুক সিস্টেমে পেমেন্ট নিব। সেই পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করব। এখানে দেখেন ওই আলাদা, এখানে বাই ডিফল্ট কমার্সের যে পেমেন্ট মেথড গুলো আছে, এগুলা বাস এই কয়টা পেমেন্ট মেথড আছে। আমি যদি এই কয়েকটা বাদে আরো পেমেন্ট মেথড অ্যাড করতে চাই, তো আমাকে আরো প্লাগ ইন অ্যাড করতে হবে। কই প্লাগ ইন কই? এই যে প্লাগ ইন যাব, আমি অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করি। ক্লিক হয় নাই? প্লাগ ইন, অ্যাড নিউ, আমার প্লাগ ইন পেজ আসছে। এই যে প্লাগ ইন পেজ, এখানে আমি সার্চ করি BQASH, বা নগদ দিবেন, না আপনার ইউসিসি দিবেন, না কি দিবেন। তো এখানে দেখেন কতগুলো আমার রেজাল্ট চলে আসছে। যেমন সফটেক, আইটি, বিকাশ, রকেট, নগদ, এখানে 3টা আছে। এখানে শুধু বিকাশ, এখানে বিকাশ ওয়াটপে, এটাও শুধু বিকাশ, অল বিডি মোবাইল পেমেন্ট। তবে একটা প্লাগইন ইউজ করার ক্ষেত্রে আপনি এই যে ইউজার কোয়ালিটি, রেটিং স্টার, এটা দেখে নেবেন, ঠিক যেমন আপনার প্রোডাক্টে এই অপশনটা সেট করছেন। ঠিক আছে? আপনিও তো এটা দেখে নেবেন। আমি এটা যেহেতু বেশি ইউজার আছে, 3টা সিস্টেম আছে, এটাই অ্যাড করি। ইনস্টল হচ্ছে, হয়ে গেছে। অ্যাক্টিভ করে দেই। প্লাগইন ইনস্টল দিলে কাজ হবে না, প্লাগইনটা আমাকে অ্যাক্টিভ করে দিতে হবে। আচ্ছা, প্লাগইন আমার অ্যাক্টিভেট। এখন আমি এই পেজে আপনার একটু পেমেন্টটাকে আরেকবার ক্লিক করি। এই যে আসছে বিকাশ, রকেট, নগদ, এগুলো আমার বাই ডিফল্ট অনে আছে। জাস্ট আমাকে ম্যানেজ করতে হবে।
আপনি ঠিক বিকাশটা দেখাচ্ছি, বাকিটা আপনারা দেখে নেবেন। এনাবল ডিজেবল, আমার এটা এনাবল আছে। টাইটেল বিকাশ, ডিসক্রিপশন কিভাবে পেমেন্ট করবে, মাইক্রোফোনটা মুট করেন। মাসুদ ভাই মাইক্রোফোন মুট করেন। তো আমার তার একটা বিস্তারিত ডিটেলস দিয়ে দিব। অর্ডার স্ট্যাটাস, অন হোল্ড, পেন্ডিং পেমেন্ট, প্রসেসিং, কমপ্লিট, ক্যান্সেল, রিফান্ড। আমার এই কয়েকটার অপশন পেন্ডিং ফেল। আমার এই যে অন হোল্ড, প্রসেসিং, মানে আমার অর্ডার স্ট্যাটাস বলতেছে যখন পেমেন্ট করবে সে প্রসেস চলতেছে। প্রসেস পাওয়ার পর আমি আরো কিছু সেটিংস আছে, ওই সেটিংসে গিয়ে তার প্রসেসিং যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট, তখন সে ওই প্রসেসে গিয়ে আমি তাকে অর্ডারটা ডেলিভারি করব। বিকাশ নাম্বার, আপনার নাম্বারটা দিবেন। তারপর এখানে আমার নাম্বারটা দিবেন সবাই, হ্যাঁ। পার্সোনাল নাম্বার এখানে পার্সোনাল সেট করে দিবেন, না এজেন্ট নাম্বার এজেন্ট সেট করে দিবেন। তো আমারটা পার্সোনাল। ওকে। এনাবল বিকাশ চার্জ, মানে এই যে একটা সেন্ড মানি করতে বা ক্যাশ আউট করতে যে চার্জটা লাগে সেটা কি উনি দিবে না আপনি নিজে থেকে দিবেন? যদি অ্যাডে ক্লিক করেন সে তার কাছ থেকে এটা সহ কেটে নিবে। যদি সেন্ড মানি করে তাহলে আপনার 250 টাকার জায়গা কয়টা কাটবে, 255 টাকা, মানে 252 টাকা, না 254 টাকা, ঠিক এরকম একটা কাটবে। এবং ইনস্ট্রাকশন দিয়ে দিবেন সে কিভাবে পেমেন্টটা করবে। দেওয়ার পরে সেভ চেঞ্জ, আমার বিকাশ পেমেন্ট মেথড যেভাবে সেট করলাম ঠিক নগদের অপশন অনুযায়ী নগদের পেমেন্ট মেথডটাও আপনি ঠিক ওভাবেই সেভ করবেন। তো আজান দিচ্ছে, আমি কি আরো অগ্রসর হব? না, যেহেতু আমাদের এই স্টেপটা শেষ হয়েছে, তো এই স্টেপটা যেহেতু শেষ হয়েছে, আমরা এই স্টেপগুলো খুব একটা নাই, তারপরেও মনে হয় আমি আজানের পরে আসে দেখলেই মনে হয় ভালো হয়। তো ওকে, আমি নামাজটা পড়ে আসি। আপনারাও আসেন। কটা পর্যন্ত নামাজ, কটা দিক নামাজ শেষ? আফটার ব্রেক আমরা এখন আসছি। জাস্ট আমাদের কাছে 4টা অপশন গেছে আর 4টা অপশন বাকি আছে। তো এই 4টা অপশনের মধ্যে এখন এই পেমেন্ট মেথডটা তো ক্লিয়ার আছে, তাই না? এখন আসি আমি অ্যাকাউন্টের প্রাইভেসিতে। এই অপশনগুলোতে খুব একটা যে আপনাদের যে সেটিংসটা যে করতে হবে, এই সেটিংসটা এটাও গুরুত্বপূর্ণ একটা সেটিংস। যেমন গেস্ট চেক আউট। গেস্ট চেক আউট বলতে কি, কোনো ইউজার যখন আমার বা কোনো ইউজার বা কোনো কাস্টমার যখন আমার প্রোডাক্টটা কিনবে বা প্রোডাক্ট পেজটা যখন কিনবে, 1 মিনিট দাঁড়ান তো। আচ্ছা আমাদের না, শোয়া যাবে না, শুলে ঘুমাবেন। অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, এখানে দেখেন কতগুলো এমন ইউজার থাকতে পারে বা এমন আমার কিছু প্রোডাক্ট থাকতে পারে যে প্রোডাক্টগুলো আমার ওয়ান টাইম সেল বা ডাউনলোডেবল প্রোডাক্ট বা আপনার ঠিক এরকম কতগুলো প্রোডাক্ট থাকতে পারে যে প্রোডাক্টগুলো কোনো লগ ইন ছাড়াই, কোনো ইউজার লগ ইন ছাড়াই জাস্ট টাকা দিবে, পেমেন্ট করবে, সেও প্রোডাক্ট নিয়ে যাবে। ঠিক এটা এটা হচ্ছে গেস্ট চেকআউট। আসলে গেস্ট চেকআউটের ধরনটা কি ধরনের হবে? অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইথাউট এন অ্যাকাউন্ট, মানে কোনো অ্যাকাউন্ট ছাড়াই সে এখানে অর্ডার প্লেসমেন্ট করতে পারবে। ঠিক আছে। আবার অ্যালাউ কাস্টমার টু লগ ইন ইনটু এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট, এটা আমরা একটু কি বলে টিক মার্ক দিয়ে রাখবো। এই কারণে সে মনে করেন আমার দারাজের একটা অ্যাকাউন্ট আছে, আমি আজকে একটা প্রোডাক্ট কিনলাম, 1 মাস পরে যখন আরেকটা প্রোডাক্ট বা 2 মাস পরে যখন আরো একটা প্রোডাক্ট কিনতে যাব, তো তখন কিন্তু আমার আবার নতুন করে সাইন আপ করার কোনো প্রয়োজন হবে না। আমি যে একটা অ্যাকাউন্ট খুলে রাখছি ঠিক ওই অ্যাকাউন্টটাই দিয়ে আবার লগ ইন করে প্রোডাক্টটা কিনতে পারবো, প্রোডাক্ট কিনতে পারবো। অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট। আপনার যে চেক আউট অপশনটা করবে, মানে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশন, সে আসে আগেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে অথবা ক্রিয়েট করার আগে কোনো ইউজার সরাসরি তার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত দেখতে পারবে। ঠিক এটা আমি অ্যালাউ করে দিব। অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট পেজ।
মানে মাই অ্যাকাউন্ট পেজ থেকেও সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, উই আর ক্রিয়েটিং এন অ্যাকাউন্ট অটোমেটিক্যালি জেনারেট অ্যান অ্যাকাউন্ট ইউজার নেম টু কাস্টমার বেস অন দিয়ার নেম সারনেম অর ইমেল। এই যে হয় মানে কোনো ইউজার যখন আমার অ্যাকাউন্টটি অটোমেটিক ক্রিয়েট করবে, তখন যে নাম প্রোভাইড করবে বা ইমেল প্রোভাইড করবে, আমরা ইউজার নেম এবং ইউজার নেমটা অটোমেটিক জেনারেট করবে আমার ওয়েবসাইট, নাকি কাস্টমার নিজস্ব ইউজার নেম চুজ করতে পারবে। তো আমি এটা সেজন্য টিকমার্ক কোঠায় দিয়ে রাখলাম যে ইউজার যেন নিজে থেকে ইউজার নেম চুজ করতে পারে। এবং হোয়েন ক্রিয়েটিং অ্যাকাউন্ট অটোমেটিক্যালি জেনারেট এন অ্যাকাউন্ট পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা আমি এখান থেকে জেনারেট করে দিব না, ইউজার তার পছন্দ মতো পাসওয়ার্ড ব্যবহার করবে। আমি সেজন্য এই টিক মার্ক দুইটা ওঠাই দিলাম যে আমি যদি এটা টিক মার্ক দিয়ে দিয়ে রাখি, সো যখন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সো পাসওয়ার্ড আমি তাকে বা আমার অ্যাকাউন্ট আমার ওয়েবসাইট তাকে পাসওয়ার্ড প্রোভাইড করবে। এবং এখানে খুব কঠিন পাসওয়ার্ড বা হিজিবিজি পাসওয়ার্ড প্রোভাইড করতে পারে, সেজন্য আমি এটা টিক মার্কটা তুলে দিলাম, সে তার নিজের মতো করে পাসওয়ার্ড তৈরি করে নিবে। অ্যাকাউন্ট ইরেজার রিকোয়েস্ট, যেমন আমরা ফাইবারে অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিসেবল করতে পারি, ঠিক এরকম অ্যাকাউন্ট রিকোয়েস্ট থাকবে কি না। আমি এটা রিমুভ করব না, রিমুভ অ্যাক্সেস ডাউনলোড অন রিকোয়েস্ট এটাও করব না। অ্যাকাউন্ট পার্সোনাল ডাটা রিমুভাল, অ্যালাউ পার্সোনাল ডাটা টু বি রিমুভ টু বাল্ক ফ্রম অর্ডার। মানে আমি এটাও করব না, কারণ আমাদের এই লিডগুলো দরকার হবে, প্রয়োজন পড়বে, যে আমার কাস্টমার গেস্ট কাস্টমার অর্ডার নেক বা আমার ইউজার প্রফেশনাল ইউজার অর্ডার নেক, আমাকে সবাইকে লাগবে। তারপর প্রাইভেসি পলিসি, যেহেতু এখানে আমি একটা বিজনেস করতে আসছি বা বিজনেস করতেছি, সো আমার কাস্টমার এবং আমার কাস্টমার সাথে কিছু একটা রিলেশনশিপ থাকবে। তো এই রিলেশনশিপের জন্য আমার কিছু প্রাইভেসি পলিসি বলতে শর্ত বা কিছু শর্ত আমার তাকে দিতে হবে। শর্তগুলো আমি এখানে লিখবো। আমরা শর্ত লেখার জন্য একটা প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করছিলাম। এটা পেজটা আছে কোথায় জানি, মেবি। তো আমরা প্রাইভেসি পলিসি একটা পেজ তৈরি করছিলাম। ঠিক এই প্রাইভেসি পলিসিটা আমাকে দাদা, প্রাইভেসি পলিসি নোটিস বিলো নট শোন আপ আনলেস প্রাইভেসি পলিসি পেজ ইজ সেট। যদি প্রাইভেসি পলিসি আমি পেজ সেট না করি, তাহলে সেটা শো করবে না। তো অবশ্যই এটা আমি শো করায় রাখবো আমার ইউজার মেনু থেকে। ওকে। তো এই যে পার্সোনাল ডাটা রিটেনশন, মানে আপনার কোনো ইউজার যখন আপনার অর্ডার করবে, সেই ডাটাগুলো তো আপনার কাছে আসবে। তো অনেক সময় এরকমটা হইতে পারে যে কোনো ইউজার আপনার কাছে আসলো, আসে অর্ডার করলো, কিন্তু টাকা নাই, সে ওই অবস্থায় ঘুরে গেল। ওই ডাটাগুলো কতদিন পর মুছে যাবে, ওই ডাটাগুলো কিরকম অবস্থায় থাকবে, জাস্ট কতদিন পরে মুছে যাবে, আপনার যে ডাটাগুলো কতদিন পরে মুছে যাবে চলে যাবে, তা ওটারই একটা আপনার এখানে অপশন আছে যে ফেল অর্ডার বা রিটেন ক্যান্সেল অর্ডার বা রিটেন কমপ্লিট অর্ডার। জাস্ট এটা আমি সেট করে দিতে পারবো। এদিকে আমার ডে মান্থ সিলেক্ট করা আছে, তো এদিকে আমার সংখ্যা দিতে পারবো, কতদিন কত কত মাসের পর সেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে অর্ডারটা। ওকে, দেন এটা দেওয়ার পরে আমি সেভ করে দিলাম। এখন ইমেলস বলতে আমার যে ফাংশনের কথাটা বোঝায় সেটা হচ্ছে নোটিফাই। যেমন নিউ অর্ডার জন্য আমি কোন ইমেল পাচ্ছি, কোন ইমেলে আমি নোটিফিকেশন পাবো, এই ইমেল অ্যাড্রেসে। যখন কেউ নতুন অর্ডার করবে, তখন আমি এই ইমেল অ্যাড্রেসে নোটিফাই পাবো। আবার যখন অর্ডার ক্যান্সেল করবে, তখন এই ইমেল অ্যাড্রেসে পাবো। চাইলে আমি এই ইমেল অ্যাড্রেসগুলা চেঞ্জ করে দিতে পারি। এই যে ম্যানেজে গিয়ে আমি চেঞ্জ করে দিতে পারি। অর্ডার ফেল, এটা আমার এই ইমেলে আসবে। অর্ডার অন হোল্ড, মানে অর্ডারটা আসতেছে, সেটা কাস্টমার মেল পাবে। কাস্টমার যে মেল দিয়ে সাইন ইন করবে, সেই মেল পাবে। প্রসেসিং টু অর্ডার, কাস্টমার মেল পাবে। কমপ্লিট অর্ডার, কাস্টমার মেল পাবে। রিফান্ড অর্ডার, কাস্টমার পাবে। আমার এই যে রিফান্ড, ক্যান্সেল, ফেল, এই বাকি যে কাস্টমারের মেলগুলো আছে, এইটার মেল আমাদের এই তিনটার সাথে সম্পর্কিত। ক্লিয়ার? এখানে যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ততগুলাই কিন্তু আমার এই মেইলের সাথে সম্পর্কিত। তবে এই যে দেখুন, এখানে দেখেন কাস্টমার ইনভয়েস অ্যান্ড অর্ডার ডিটেলস। আপনি এখানে দেখবেন যে এটার মানে কি বোঝাচ্ছে, জাস্ট এটা দেখতে পারবেন। কাস্টমার নোট, রিসেট পাসওয়ার্ড, অ্যাকাউন্ট লিঙ্ক, রিসেট পাসওয়ার্ডের লিঙ্ক কাস্টমারের ইমেইলে যাবে, যে কাস্টমার আমার লগ ইন করবে
সে যদি ইমেলটা ভুলে যায়, ইমেলটা পাসওয়ার্ড যদি ভুলে যায়, সে তখন এখান থেকে ইমেলটা রিকভার করতে পারবে। আর ইমেল সেন্ডার অপশন, আমার এখান থেকে যে কাস্টমার ইমেলগুলো পাবে, যে অর্ডার ক্যান্সেল হলো বা কাস্টমার মেসেজ হলো, সেটা কোন নামে পাবে, কোন ইমেল অ্যাড্রেস থেকে পাবে, সরি কোন নাম তার ওখানে শো করবে। তো আমরা এই নামটা এখানে দিয়ে দিব, এবং কোন ইমেল অ্যাড্রেস থেকে পাবে ওটা অবশ্যই আমাদের ডোমেন হোস্টিং এর ইমেল অ্যাড্রেসটা থাকবে, আমরা সেটা সেট আপ করে দিব, তাহলে আমার কোনো ঝামেলা হবে না। ইমেল টেমপ্লেট, যে ইমেলটা যাবে কাস্টমারের কাছে, আমি যদি এখানে ক্লিক ভিউ দেখি, এই ধরনের একটা জেনারেল টেমপ্লেট এখানে অ্যাড করা আছে। আমরা চাইলে মেইল টিম অথবা অন্য কোনো প্রোডাক্ট থেকে অন্য কোনো পেজ থেকে আমরা এখানে পেজটা বা আমার ওয়েবসাইটের কোনো একটা পেজ তৈরি করে টেমপ্লেটটা অ্যাড করে দিতে পারি। এবং এই যে বাই ডিফল্ট যে টেমপ্লেটটা আছে উকমার্সের, এই টেমপ্লেটটা আমাদের যখন হেডার ইমেজ দেই নেই আমরা, ফুটার টেক্সট বলতে এই পেজটাকে বোঝাচ্ছে, যেমন রংপুর লোকাল বিল্ডিং উকমার্স। আপনি চাইলে এটা এখান থেকে উকমার্সের জায়গায় আপনার নিজস্ব নাম বা কোম্পানির নাম এটা দিতে পারবেন। তারপর বেস কালার বলতে এই কালারটা বোঝাচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার সাদা, বডি ব্যাকগ্রাউন্ড কালার সাদা, আপনার বডি টেক্সট কালার ব্ল্যাক, ব্ল্যাক না গ্রে বলবেন। এটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। যদি আমাদের টেমপ্লেটটা চেঞ্জ করার প্রয়োজন হয়, তো এখান থেকে কালার বা অন্য কোনো একটা ডিজাইন করে নিতে পারি। আবার দেখেন ইন্টিগ্রেশন এন্ড অ্যাডভান্স, এই অপশনটা আমরা মেল চিমে দেখছিলাম, মেল চিম ইন্টিগ্রেশন, তাই না? ঠিক এখানে বাই ডিফল্ট আমরা তো মেল চিম এবং ফেসবুক গুগল অ্যাডস এগুলো বন্ধ করে রাখছিলাম, কিন্তু বাই ডিফল্ট উকমার্সের একটা ও ধরনের সার্ভিস আছে, যেটা হচ্ছে ম্যাক্স মাইন্ড লাইসেন্স কি। লাইসেন্স কি বলতে বোঝাচ্ছে যে ম্যাক্স মাইন্ড জিওলোকেশন ইন্টিগ্রেশন ডকুমেন্টেশন, এখানে আপনার কিনতে হবে। লাইসেন্স কিটা কিনলে দেন আপনি তখন ওটা পাবেন, কিনে তারপর পাবেন। ঠিক আছে, তো আমরা ওটাতে পরে আসতেছি, এটা আমাদের যেহেতু পেইডের ব্যাপার, সেটা আমরা পরে আসতেছি। অ্যাডভান্স অপশনে ঠিক সেরকম কিছু একটা নাই। তারপর কি কি অপশন আছে দেখে দিই। কার্ড পেজ, কার্ড, চেকআউট পেজ, চেকআউট, মাই অ্যাকাউন্ট পেজ, মানে এই যে অপশন গুলো আছে, এই যে অপশন এই যে অপশন গুলো আছে, কোন পেজে কোন অপশন গুলো থাকবে জাস্ট এখানে দিয়ে দিচ্ছে। এখন আমাদের টার্মস এন্ড কন্ডিশন কোন পেজ, প্রাইভেসি পলিসি। সিকিউর চেকআউট আমাকে অবশ্যই হয় হোস্টিং এর এসএসএল সার্টিফিকেট লাগবে, মানে আপনার সিকিউরিটি সার্টিফিকেটটা লাগবে, তাহলে আপনার এই অপশনটা অবশ্যই কাজ করবে। এখন চেকআউট ইন পয়েন্ট, অর্ডার পে, মানে পে যখন করবে অর্ডার এটা লেখা থাকবে, অর্ডার রিসিপ্ট এটা লেখা থাকবে, অর্ডার পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড, মানে কেউ বিকাশে নিতে পারে, কেউ ডাকবাংলা নিতে পারে, ডিলেট পেমেন্ট মেথড সেটাও করতে পারে, সে ডিফল্ট পেমেন্ট মেথড এটাও করতে পারে। আমাদের এই অপশনটা অ্যাকাউন্টসের যারা ইউজার অ্যাকাউন্ট আছে তাদের ওখানে শো করবে। ওই যে অর্ডার অপশনে শো করবে অর্ডার, ডাউনলোড অপশনে ডাউনলোড, ইডিট অ্যাকাউন্ট ওখানে ইডিট অ্যাকাউন্ট, অ্যাড্রেস, পেমেন্ট মেথডে পেমেন্ট মেথড। লোকাল হোস্ট, লস্ট পাসওয়ার্ড লেখা থাকবে, লস্ট পাসওয়ার্ড বা ফরগেট পাসওয়ার্ড এটা লেখা থাকবে। লগ আউট, কাস্টমার লেআউট, মানে এই যে কাস্টমার লেআউট যে একটা অপশন থাকবে আপনাদের যখন পেজটা ডিজাইন করবো, তখন সেইখানে লেআউটটা থাকবে, আমরা ওটা কোথায় কি শো করবে না করবে তাহলে এটা চেঞ্জ করে দিতে পারি। এটা করার পরে সেভ অ্যান্ড চেঞ্জ। উকমার্সের এই যে টোটাল সেটিংসটা, কারো কোথাও কোনো প্রবলেম আছে? কিসের মতো বুঝছেন?